Welcome my friends, I am Dr. S. Mondal, BHMS Honors, Consultant Homeopathic Physician. आज খুব গুরুত্বপূর্ণ একটা পলিক্রেস্ট মেডিসিন ক্যালকেরিয়া অস্ট্রিয়াম বা ক্যালকেরিয়া কার্বনিকা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অ্যাকর্ডিং টু দ্য ফ্যারিংটন বলছেন যে সালফারের পরে সবথেকে বড় যে পলিক্রেস্ট মেডিসিন দ্যাট ইজ দ্য ক্যালকেরিয়া কার্ব, এবং ক্যালকেরিয়া কার্বের স্ফেয়ার অফ অ্যাকশন এমন কোনো মোরলেস এভরি ডিজিজেই প্রায় এমন কোনো রোগ নেই যেই রোগের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব ইউজ করা হয় না। ইউজ অলমোস্ট এভরি ফর্ম অফ ডিজিজ, ডিজিজের বিভিন্ন ফর্মে এই মেডিসিনটা কিন্তু ইউজ করা হয়, এবং এটা খুব বড় একটা পলিক্রেস্ট মেডিসিন। এর স্ক্রিপ্টটা যখন আমি তৈরি করছিলাম মানে এতটা ব্রড স্পেকট্রাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রুল আউট অর ডিফিকাল্ট টু রাইট এ স্ক্রিপ্ট ফর প্রেজেন্টিং এ ভিডিও। একটা ভিডিও তৈরি করার জন্য এত বড় একটা পলিক্রেস্ট মেডিসিন সেটাকে একটা স্ক্রিপ্টের মাধ্যমে আনা ইজ যথেষ্ট ডিফিকাল্ট। মানে কোনটাকে বাদ দেওয়া যাবে আর কোনটাকে নেওয়া যাবে, ঠিক এরকম একটা কনফিউশন। তো ক্যালকেরিয়া কার্বনিকা বা ক্যালকেরিয়া অস্ট্রিয়াম কী থেকে প্রিপেয়ার হয় এটা আমরা জানি, দ্য মিডল লেয়ার অফ দ্য অয়েস্টার সেল। এটা মিডল লেয়ার অফ দ্য অয়েস্টার সেল, বা যেটা শামুকের যে শামুকের মাঝখানে যে থলথলে লেয়ারটা থাকে অয়েস্টার সেলের, সেখান থেকে এটা প্রিপেয়ার হয়, এবং এর বেসিক কম্পোজিশন হচ্ছে কার্বনেট অফ লাইম, যেটা বলা হচ্ছে দ্য কার্বনেট অফ লাইম। বাট শুধুমাত্র কার্বনেট অফ লাইমও কিন্তু থাকে না। অনেকে বলছে, এটা ফ্যারিংটন সাহেব বলছেন যে শুধুমাত্র কার্বনেট অফ লাইম থাকে না, মিডল লেয়ার অফ দ্য ওয়েস্টার সেলের কার্বনেট অফ লাইম যেমন থাকে, এর সঙ্গে সঙ্গে থাকে সাম ফসফেট অফ লাইম অ্যান্ড সাম অর্গানিক ম্যাটার ফ্রম দ্য বডি অফ দ্য ওয়েস্টার সেল। বডি অফ দ্য ওয়েস্টার সেল বা শামুকের কিছু অর্গানিক ম্যাটার থাকে, তার সঙ্গে ফসফেট অফ লাইম, এবং তার সঙ্গে মূল যে কম্পোজিশন সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা কার্বনেট অফ লাইম। খুব ভাইটাল এই সোর্সটা জানাটা আমাদের কেন এত ইম্পর্টেন্ট, কারণ যেহেতু অ্যাকর্ডিং টু দ্য কেন্ট সাহেব বলছেন, কেন্ট সাহেব ক্যালকেরিয়া কার্বকে বলেছেন যে বোন সল্ট ইনানিয়েশন। বোন সল্ট এটা একটা বোন সল্ট, হাড় গঠনের জন্য আমাদের যে মূল যে জিনিসটা লাগে দ্যাট ইজ দ্য ক্যালসিয়াম। সেই ক্যালসিয়ামের বেসিক যে কম্পোজিশন সেটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এবং এই হাড়ের অস্থি বা হাড় বা অস্থির পুষ্টি সাধনে যে মুখ্য ভূমিকা পালন করে দ্যাট ইজ দ্য ক্যালকেরিয়া কার্বনিকা বা ক্যালসিয়াম কার্বনেট অর ক্যালসিয়াম। তো তার জন্য এই মেডিসিনটাকে কেন্ট সাহেব বলছেন যে বোন সল্ট ইনানিয়েশন, এবং খুব সুন্দরভাবে উনি জাস্ট ওনার ম্যাথমেটিক্যাল স্টার্ট করার আগে এই কথাটা দিয়ে স্টার্ট করেছেন। তাহলে এর প্রিপারেশন কী থেকে হয় সেটা আমরা জানলাম, যে এবং কীভাবে তৈরি করা হয় বাই দ্য হেল্প অফ ট্রাইচুরেশন process, triturating of the inner snow white portion of the oyster cell, middle layer of the oyster cell কে ট্রাইচুরেশন করে এই মেডিসিনটা প্রিপেয়ার করা হয়। তো ক্যালকেরিয়া কার্ব ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান উনি প্রথম প্রুভ করেন এটা বা ইন হোমিওপ্যাথি, এবং আর একটা জিনিস এখানে বলা প্রয়োজন যে অনেক আগে ভারতীয় আর্যদের ভিতরে একটা প্রচলন ছিল এই শামুকের, যে বাচ্চাদেরকে তারা এই শামুকে, ইভেন এখনও গ্রাম বাংলায় প্রচলিত আছে, শামুক বা ঝিনুকে করে কিন্তু তাদেরকে দুধ বা যে খাবারটা সেগুলো কিন্তু খাওয়ানো হতো। এতে কি তাদের শরীরের যে ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে যেত। এখন বিভিন্ন ট্যাবলেট ফর্মে ক্যালসিয়াম পাওয়া যায়, ভিটামিন D3 ট্যাবলেট বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, কিন্তু অনেক দিন আগে পর্যন্ত তো এইগুলো ছিল না। তখন তাদেরকে কিন্তু এইরকমভাবে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দেওয়া হতো, যদিও গ্রামের মানুষ তারা এতটা বুঝতো না বা জানতো না তার এক্সপ্লেনেশন কী, কিন্তু তারা ইউজ করতো। তো এটা একটা আমাদের যে ডকট্রিন অফ সিগনেচার সেখান থেকে ওটা আমরা ধরতে পারি। তো আশা করছি ক্যালকেরিয়া কার্বনিকার যে বেসিক ইন্ট্রোডাকশন সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি প্রথম টোটাল এই মেডিসিনটা আমি 4টে পার্টে ডিসকাশন করব। সেখানে নাম্বার 1 যে পার্ট যেটা চলছে সেটাতে আমি ইন্ট্রোডাকশন এবং তার কিছু বেসিক কিনোট, তার সঙ্গে স্পেয়ার অফ অ্যাকশন এবং অ্যাগ্রাভেশন অ্যামিলোরেশন এটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্টে আমি মেন্টাল সিমটম, ফিজিক্যাল জেনারেল, এবং থার্ড পার্টে আমি মেন্টাল সিমটম, এবং ফোর্থ পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তো ইট ইজ এ গ্রেট অ্যান্টিসোরিক মেডিসিন আমরা জানি, এবং ক্রনিক অফ বেলেডোনা is a calcarea carbonica is a great antisoric according to the Farrington is after sulfur এর পরেই সবথেকে বড়
সোরিক মেডিসিন এবং একটা বড় পলিক্রেস্ট মেডিসিন, সেটা কিন্তু ক্যালকেরিয়া কার্বনিকা, এবং ডিজিজের এভরি ফর্মে কিন্তু সেটা ইউজ করা হয়, এবং যেটা বেলেডোনার ক্রনিক মেডিসিন। নাম্বার 2, ইট ইজ এ লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন। খুব ভাইটাল এই পয়েন্টটা। কেন বলছি? যে কাদের ক্ষেত্রে অ্যাডাপ্টেবিলিটি বা যারা শ্লেষাপ্রবণ, বাংলায় যাকে বলছে অ্যাকর্ডিং টু দ্য নরেন বন্দ্যোপাধ্যায়, যে শ্লেষাপ্রবণ। কারণ আমি পার্সোনালি এই ক্যালকেরিয়া কার্ব দিয়ে প্রচুর কেস সারিয়েছি, ভালো করেছি। কারণ সেটা হাইড্রোসিল হোক, ইউটেরাইন ফাইব্রয়েড হোক, বা সেটা অ্যালার্জিক রাইনাইটিস হোক, এনি ফর্ম অফ ডিজিজ, বা সেটা রিউমাটিজম হোক। কারণ এটা এত বড় একটা মেডিসিন, ব্রড একটা মেডিসিন। আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে ভিডিওর এই মেডিসিনটার যতগুলো ভিডিও হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব ভ্যালুয়েবল ওপিনিয়ন, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, প্লাস আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, আমি সমস্ত কিছু এখানে শেয়ার করব। তাহলে কাদের ক্ষেত্রে? তাহলে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন এবং ইজিলি ক্যাচেস কোল্ড, খুব ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, এবং যারা শ্লেষাপ্রবণ, ঠান্ডা সবসময় লেগেই থাকে, এবং তার সঙ্গে একটা রেসপিরেটরি ট্রাভেল, একটা সমস্ত মিউকাস মেমব্রেন সোর, এরকম একটা যাদের প্রবণতা লিউকোফ্লেগমেটিক, ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, তাদের ক্ষেত্রে, এবং ইটস আ গ্রেট অ্যান্টিসোরিক মেডিসিন। আরেকটা যেটা বলাটা খুব গুরুত্বপূর্ণ, যে কীরকম লুকিং ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট টু গ্রো র্যাপিডলি, হঠাৎ করে খুব বড় হয়ে গেছে। হঠাৎ করে বড় হওয়া মানে রাত্রিবেলা ঘুমালো সকালে বড় হলো, ব্যাপারটা এরকম নয়। মানে হঠাৎ করে মানুষ আস্তে আস্তে যেরকম গ্রো হয়, সেরকমভাবে হয়তো কয়েক মাসের মধ্যে বা কিছুদিনের মধ্যে একটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হঠাৎ করে লম্বা হয়ে গেছে খুব, যাদের দেখা যায়, সেটা ক্যালকেরিয়া গ্রুপ অফ মেডিসিন কিন্তু এটাকে কভার করে। বাট অল ক্যালকেরিয়া আর ফেয়ার ফ্যাটি ফ্লাইবি, সেটা ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া সিলিকেটা, প্রত্যেকটা মেডিসিন কিন্তু ফেয়ার ফ্যাটি ফ্লাইবি বা মোটা সোটা থলথলে অ্যাপিয়ারেন্স লাইক দ্য মিডল লেয়ার অফ দ্য ওয়েস্টার সেল, এক্সেপ্ট দ্য ক্যালকেরিয়া ফস। শুধুমাত্র ক্যালকেরিয়া ফস হচ্ছে লিন থিন ইমাসিয়েটেড, এবং তাছাড়া সমস্ত ক্যালকেরিয়া কিন্তু একটু মোটা সোটা চেহারা। তাহলে এই রকম একটা, এবং শরীরের সমস্ত ফ্যাট বা চর্বি যেগুলো আছে, সেই চর্বিগুলো ডিসপ্রপোর্শনেটলি অ্যামাউন্ট অফ ফ্যাট, সেগুলো কিন্তু আনওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। খুব ভাইটাল এটা। এই জন্যই ক্যালকেরিয়া কার্ব কিন্তু লাইপোমার ইজ এ ভেরি গুড মেডিসিন। এবং অ্যালেন সাহেব তার প্রথমের দিকে, এবং হেনিগাইটিক সিমটম আমরা খুললেই ইন্ট্রোডাকশনে আমরা দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে শরীরের সমস্ত চর্বি বা ফ্যাটগুলা আমার একটা নর্মাল মানুষের ক্ষেত্রে যেরকম ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হয়, মানে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু ফ্যাট থাকে, চর্বি থাকে, ঠিক। কিন্তু ক্যালকেরিয়া কার্বের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে চর্বিগুলো ঠিকঠাকভাবে বডি ডিস্ট্রিবিউট করতে পারে না। ঠিক গলার ওপরে যেমন বাফেলো হাম, ঠিক মোষের যেরকম কাঁধ থাকে অনেকটা ওরকম টাইপের কাঁধ তৈরি হওয়া, পেটে প্রচুর পরিমাণে চর্বি জমা, এরকমভাবে শরীরের বিভিন্ন জায়গায় চর্বির ডিপোজিশন হয়ে অনেক সময় লাইপোমা লাইক প্রবলেম কিন্তু তৈরি করে। তো এইরকম একটা পেশেন্টের অ্যাপিয়ারেন্স, এইরকম একটা প্রবলেম যদি থাকে। এবং আরেকটা কথা যেটা বলাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল, সেটা হচ্ছে যে ডিফেক্টিভ অ্যাসিমিলেশন এবং ইমপারফেক্ট অসিফিকেশন। এইটা বলে আমি স্পেয়ার অফ অ্যাকশন এতে চলে যাব, এবং আমি যখন জেনারেলিটি সিমটম বলবো পুরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। কি বললাম? ইমপারফেক্ট অ্যাসিমিলেশন, খাবার দাবার যে হজম হবে, অ্যাসিমিলেট করবে, বা পাচন ক্রিয়া বা পরিপাকতন্ত্র যে প্রপার কাজ করবে, সেটা কিন্তু এখানে হয় না। তার মানে খাবার দাবার কি খাচ্ছে না তা নয়, খাবার যে খাচ্ছে তার কোয়ালিটি কি খারাপ তাও নয়। লাইক সাইলেশিয়া, খাবার পরিমাণ মতোই খাচ্ছে, বা খাবারের যে কোয়ালিটি সেটাও ঠিক আছে, কিন্তু শরীর অ্যাসিমিলেট করতে পারছে না, হজম করতে পারছে না। এবং তার সঙ্গে বোনসের যে বা হাড়ের যে অসিফিকেশন হয়, হাড়ের যে মানে পূর্ণতা প্রাপ্তি হয়, হাড়গুলো শক্ত হয়, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে না। তাহলে এই রকম টাইপের প্রবলেমের জন্য বা এইরকম টাইপের হিস্ট্রি আমরা যাদের ক্ষেত্রে পাবো, সেখানে অবশ্যই ক্যালকেরিয়া কার্ব ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন। তো এবং তার সঙ্গে যাদের স্কফিউলাস একটা টেন্ডেন্সি আছে, স্কফিউলাস টেন্ডেন্সি খুব ঘন ঘন ঠান্ডা লাগার যেমন প্রবণতা, সেরকমভাবে সমস্ত শরীরের গ্ল্যান্ড ফুলে যাওয়ার একটা প্রবণতা। তো এইরকম টাইপের মেন্টাল প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব কিন্তু খুব সুন্দর কাজ করে। এইবার আমি চলে আসি, এবার আমি যদি বলি স্পেয়ার অফ অ্যাকশন, ক্যালকেরিয়া কার্ব কোন কোন ক্ষেত্রে কাজ করে, ক্যালকেরিয়া কার্ব কোন কোন ক্ষেত্রে কাজ করে সেটা আমাদের জানাটা খুব ভাইটাল। যেমন হচ্ছে প্রথমে যে যদি পার্টটা বলি সেটা হচ্ছে নিউট্রিশন। কারণ ক্যালকেরিয়া কার্বের বেস যেটা, সেটাই হচ্ছে কিন্তু যে ইমপারফেক্ট অ্যাসিমিলেশন এবং ডিফেক্টিভ অসিফিকেশন। যেখানে অ্যাসিমিলেশন হচ্ছে না, খাবার পরিপাকতন্ত্র ঠিকঠাক কাজ করতে পারছে না, হজম হচ্ছে না, এবং তার সঙ্গে বোনসের যে অসিফিকেশন, পরিপূর্ণতা পাওয়ার কথা, সেটাও হচ্ছে না।
এবং তাহলে নিউট্রিশন নাম্বার 1। নাম্বার 2 ইজ গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড কিন্তু শরীরের বিভিন্ন রকম গ্ল্যান্ড হতে পারে, সেটা পেটের ভিতরে থাকে মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড, তার সোয়েলিং হতে পারে, বা গলার এখানে থাকে সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড। এই লিম্ফ নোডের যদি সোয়েলিং হয়, এই লিম্ফ নোডের সোয়েলিংয়ে আমি বেশ কিছু কেস কিন্তু ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া আয়োড এইসব মেডিসিন দিয়ে কিন্তু ভালো করেছি। সেগুলো তার ডকুমেন্টারি এভিডেন্স আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, ইনস্টাগ্রামে প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তাহলে কি বললাম, নিউট্রিশন এবং গ্ল্যান্ডসের মধ্যে সার্ভাইকাল গ্ল্যান্ডস এবং মেসেন্ট্রিক গ্ল্যান্ডস, এবং এগুলো ছাড়াও বোনসের উপরে খুব মানে বড় ভূমিকা আছে ক্যালকেরিয়া কার্ব, কারণ কেন্ট সাহেব এটাকে বোন সল্ট বলে উল্লেখ করেছেন। এগুলো ছাড়াও স্কিনের উপরে, স্কিন ছাড়াও ব্লাডের উপরে, ব্লাড অ্যানিমিক। ক্যালকেরিয়া কার্ব মোটা থলথলে দেখতে হলেও সে কিন্তু অ্যানিমিক, রক্তাল্পতায় কিন্তু ভোগে। এগুলো ছাড়াও চেস্ট সিমটমে, চেস্টের উইকনেসের জন্য বা রেসপিরেটরি ট্রাভেলের জন্য, এবং ক্যালকেরিয়া কার্ব ইজ এ রাইট সাইডেড ড্রাগ। ক্যালকেরিয়া কার্ব ইজ এ রাইট সাইডেড ড্রাগ এবং রাইট লাংসকে বেশি অ্যাফেকশন করে। এগুলো ছাড়াও হার্টস এবং চিলড্রেন, হৃৎপিণ্ডের উপর ভালো কাজ করে, এবং বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্ত বাচ্চাদের মাইলস্টোন ডিলে আছে, দেরিতে হাঁটতে শেখা, দেরিতে কথা বলতে শেখা, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা। এরপর আমরা আসি মডালিটিসের মধ্যে আমরা কী কী পাবো? অ্যাগ্রাভেশন। মডালিটিসের মধ্যে আমরা কী কী পাবো? দিস দ্য অ্যাগ্রাভেশন কিসে? অ্যাগ্রাভেশন হচ্ছে এক্সারশন অ্যাগ্রাভেশন, সেটা ফিজিক্যাল এক্সারশন হতে পারে, মেন্টাল এক্সারশন হতে পারে। ক্যালকেরিয়া কার্ব ইজ এ ভেরি উইক পেশেন্ট, খুব দুর্বল চিত্তের একটা পেশেন্ট, এবং সেই কারণে সে সামান্য পরিমাণে মানসিক পরিশ্রম করলে বা সামান্য পরিমাণে শারীরিক পরিশ্রম করলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে। এই এক্সারশন থেকে, মেন্টাল এবং ফিজিক্যাল এক্সারশন থেকে তার কিন্তু সিভিয়ার উইকনেস আছে। এবং তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এর সমস্ত কষ্ট অ্যাসেন্ডিংয়ে বা উপরের দিকে উঠলে, সেটা সিঁড়ি দিয়ে হতে পারে, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলে, বা লিফটে উপরের দিকে উঠলে, বা এরকম টাইপের যে কোনো জিনিসে যখন উপরের দিকে উঠে, অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেশন। সেই অ্যাসেন্ডিং ওপরের দিকে উঠলে মাথার যন্ত্রণা, ভার্টাইগো, মাথা ঘোরা এবং শরীরের সমস্ত কষ্ট কিন্তু বৃদ্ধি পায়। ঠিক এর উল্টোটা হচ্ছে বোরাক্স এবং জেলসিমিয়াম। ডিসেন্ডিং রেট অফ ডাউনওয়ার্ড মোশন, উপর থেকে নিচের দিকে তাকালেই, বা কোনো একটা ব্রিজ বা ওই জাতীয় কোনো কিছুর দিকে থেকে নিচ থেকে তাকালেই কিন্তু তার শরীরের সমস্ত কষ্ট কিন্তু বেড়ে যায়, বোরাক্স এবং জেলসিমিয়াম। তাহলে এবং এগুলো ছাড়াও কি বললাম, তাহলে এক্সারশন, মেন্টাল এবং ফিজিক্যাল এক্সারশন এবং অ্যাসেন্ডিং। এরপরে সেটা হচ্ছে ডেন্টেশন। বাচ্চাদের ক্ষেত্রে দাঁত ওঠার সময় বা সমস্ত কষ্ট কিন্তু বৃদ্ধি পায়। বাচ্চাদের দাঁত ওঠার সময় সমস্ত কষ্ট কিন্তু বৃদ্ধি পায়, দাঁত ওঠার সময় বা ডিউরিং ডেন্টেশনাল পিরিয়ডে সমস্ত কষ্ট বৃদ্ধি পায়। এগুলো ছাড়াও পিউবার্টির সময়, পিউবার্টি যে সময় পিউবার্টি আসে, বা কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করে, সেই টাইমটাতে যত রকমের কমপ্লেন, সেটা মেনস্ট্রুয়াল কমপ্লেন হতে পারে বা অন্যান্য কমপ্লেনের জন্যও কিন্তু ক্যালকেরিয়া কার্ব এক এবং অদ্বিতীয় মেডিসিন। এছাড়াও মিল্ক বা দুধ কিন্তু একদম সহ্য হয় না, দুধ খেলেই সমস্ত কষ্ট বৃদ্ধি পায়। এগুলো ছাড়াও প্রেশার অফ দ্য ক্লোজ, জামা কাপড়ের চাপ থেকে শুরু করে, অ্যাংজাইটি থেকে শুরু করে, সেগুলো সমস্ত কিছু কিন্তু অ্যাগ্রাভেশন আছে। আর একটা সেটা স্ট্রং পয়েন্ট, ক্যালকেরিয়া কার্বের সমস্ত কষ্ট বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কোল্ড বা ঠান্ডা থেকে। সেটা ওয়েট বাথ হতে পারে, এবং ঠান্ডা জলে কাজ করার পরে অনেক দীর্ঘক্ষণ, কিংবা হোটেলে হয়তো কাজ করছিল বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছে, সারা শরীরের ঘাম হয়েছে প্রচুর, সেই ঘামটা সারা শরীরে বসে গিয়ে বা জুতোই ঘামটা জমে সেই ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় দীর্ঘক্ষণ কাজ করার পরে, বা যারা ধোপা জলে কাজ করে অনেকক্ষণ ধরে, বা যারা কৃষক, যারা দীর্ঘক্ষণ ধরে হয়তো ধান যখন লাগানো হয়, দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই জলে ভিজে তাদের কাজ করতে হয়, পাটা সবসময় জলে থাকছে। তো সেই সমস্ত কন্ডিশন থেকে বা সেই সমস্ত কারণের জন্য যদি শারীরিক কোনো প্রবলেম দেখা দেয়, এই কজেশনের জন্য যদি শারীরিক কোনো প্রবলেম দেখা দেয়, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব কিন্তু এক এবং অদ্বিতীয় মেডিসিন। তার মানে ঠান্ডা এবং ওয়েদার, অবশ্যই ক্যালকেরিয়া কার্ব ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য কোল্ড। খুব ঘন ঘন একটা ঠান্ডা লাগার প্রবণতা, একটু ওয়েদার চেঞ্জ হলেই তাদের সমস্ত কষ্ট কিন্তু বেড়ে যায়, এবং কোনো এক্সারশন, হালকা ওয়েদার চেঞ্জ হলেই তারা খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা, এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য কোল্ড। এই ঠান্ডা থেকে শরীরের সমস্ত কষ্ট, বা ঠান্ডা জলে কাজ করার পরে শরীরের কষ্ট, মেন্টাল অ্যাংজাইটি থেকে কষ্ট, দাঁত ওঠার সময় শরীরের কষ্ট, দুধ সহ্য হয় না, দুধ খেলে কষ্ট, এরকম টাইপ, বা প্রেশার বা
চাপ থেকেও জামা কাপড়ের যে চাপ প্রেশার এটাও সে সহ্য করতে পারে না। এই হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ক্যালকেরিয়া কার্ভের। এই ধরনের প্রবলেমের জন্য ক্যালকেরিয়া কার্ভের সমস্ত কষ্ট কিন্তু বেড়ে যায়। এরপরে অ্যামিলোরেশন কিসে কমে, কিসে ক্যালকেরিয়া কার্ভের সমস্ত কষ্ট কমে কিসে, সেটা হচ্ছে ড্রাই ওয়েদারে কমে, শুকনো আবহাওয়াতে কমে, শুকনো ওয়েদার। এবং নাম্বার 2 ইজ দ্য লাইং অন পেনফুল সাইড, খুব ভাইটাল পয়েন্ট। যে দিকে, সেটা বাম দিক হতে পারে, ডান দিক হতে পারে, যে দিকে পেশেন্টের কষ্ট, যেদিকে পেশেন্ট সাফার করছে, যার প্রবলেম যেদিকে, কষ্ট যেদিকে, সেই দিকে যদি শোই লাইং অন পেনফুল সাইড, সেই দিকে চাপ দিয়ে শুলে পেশেন্টের কষ্ট কমে। দুটো গ্রেট মেডিসিন হচ্ছে এই লাইং অন পেনফুল সাইডে। নাম্বার 1 ইজ দ্য ব্রায়োনিয়া অ্যান্ড নাম্বার 2 ইজ দ্য পালসিটিলা। নাম্বার 1 ইজ ব্রায়োনিয়া এবং নাম্বার 2 পালসিটিলা। এই দুটো মেডিসিন কিন্তু খুব ভাইটাল এই ধরনের প্রবলেমের জন্য। আশা করছি আমি বোঝাতে পারলাম। এই ছিল আজকের আমাদের ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোডাকশন, তার সঙ্গে স্পেয়ার অফ অ্যাকশন এবং অ্যাডাপ্টেবিলিটি, তার কনস্টিটিউশন, ডায়াথিসিস, অ্যাডাপ্টেবিলিটি এবং তার সঙ্গে স্পেয়ার অফ অ্যাকশন, মডালিটিস, অ্যাগ্রাভেশন এবং অ্যামিলোরেশন। সেকেন্ড পার্টে আমি এর ফিজিক্যাল জেনারেল এবং থার্ড পার্টে মেন্টাল জেনারেল, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। থ্যাংক ইউ। হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল, BHMS অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমরা ক্যালকেরিয়া কার্ভ নিয়ে ডিসকাশন করছিলাম। প্রথম পার্টে ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোডাকশন, তার ডায়াথিসিস, অ্যাডাপ্টেবিলিটি এবং তার সঙ্গে স্পেয়ার অফ অ্যাকশন, কোন কোন ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ভালো কাজ করে এবং তার সঙ্গে মডালিটিস, অ্যাগ্রাভেশন এবং অ্যামিলোরেশন, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য ক্যালকেরিয়া কার্বোনিকা। খুব ভাইটাল, কারণ ক্যালকেরিয়া কার্ভ খুব বড় মাপের একটা পলিক্রেস্ট মেডিসিন, যেটা সালফারের পরেই যার স্থান। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি 1, 2, 3, 4 করে ক্যারেক্টারিস্টিক সিমটমগুলো আমি আলোচনা করছি। এগুলো এই 4টে টোটাল ভিডিও হবে ক্যালকেরিয়া কার্ভ নিয়ে। আশা করছি এই সমস্ত ভিডিওগুলো দেখলে কারো ক্যালকেরিয়া কার্ভ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তাহলে কি বললাম? ফার্স্ট ওয়ান ইজ দ্য ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি অ্যাপিয়ারেন্স উইথ লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন। খুব ভাইটাল। তাহলে কি বললাম? নাম্বার 1 ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি অ্যাপিয়ারেন্স এবং তার সাথে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন। মোটা থলথলে চেহারা, সেটা প্রত্যেকটা ক্যালকেরিয়া গ্রুপ অফ মেডিসিনই কিন্তু এরকম অ্যাপিয়ারেন্স, মোটা থলথলে চেহারা এবং টু গ্রো ফ্যাট, যারা সরু ছিল আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। কার্বন গ্রুপ অফ মেডিসিনই কিন্তু একটা মোটা হওয়ার প্রবণতা আছে, সেটা ক্যালিকার্ভ হতে পারে, সেটা ক্যালকেরিয়া কার্ভ হতে পারে এবং অল কার্ভ কিন্তু এই গ্রুপের মধ্যে কিন্তু পড়ছে। নাম্বার 1। নাম্বার 2 সিমটম যেটা, তাহলে কি বললাম? এবং তার সঙ্গে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, শ্লেষ্মাপ্রবণ, যারা শ্লেষ্মাপ্রবণ, কেন? ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে এবং যাদের ঠান্ডা সর্দি ভালোই হয় না, সবসময় একটা রেসপিরেটরি ট্রাবল, একটা রাইনাইটিস লাইক সিমটম, রাইনোরিয়া বা ক্যাটার, নেজাল ক্যাটার, একটা ঠান্ডা ভিতরে সর্দি সবসময় জমে থাকে, এরকম টাইপের কমপ্লেনের ক্ষেত্রে বা এরকম টাইপের পেশেন্টদের যাদের লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা এবং ঠান্ডা যাদের ভালোই হতে চায় না, ঠান্ডা কাটতেই চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন ইজ এ গ্রেট অ্যান্টিসোরিক মেডিসিন, ইজ এ ক্রনিক অফ বেলোটোনা, আমরা জানি। এরপরে 2 নম্বর হচ্ছে যে, আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে ক্যালকেরিয়া কার্ভের ক্যারেক্টারিস্টিক সিমটম বলতে গেলে, যে ক্যালকেরিয়া কার্ভ ইজ মোটা থলথলে যেরকম চেহারা, সেরকম শরীরের যে চর্বি বা ফ্যাটগুলো সেগুলো আনওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। শরীরের যেখানে যতটুকু পরিমাণ চর্বি জমার কথা, ঠিক সেখানে ততটুকু কিন্তু চর্বি জমে না, কারণ এই ফ্যাটের যে ডিস্ট্রিবিউশন সেগুলো ইরেগুলার হয় এক্সেসিভ লেভেলে। এই জন্য শরীরের বিভিন্ন জায়গাতে চর্বির ডিপোজিশন হয়ে লাইপোমা ডেভেলপ করে। এই কারণেই ক্যালকেরিয়া কার্ভ কিন্তু লাইপোমার খুব বড় মাপের একটা মেডিসিন। এবং যারা একটু গ্রো র্যাপিডলি, হঠাৎ করে বড় হয়ে গেছে, মোটা থলথলে অ্যাপিয়ারেন্স বা যাদের মোটা হওয়ার একটা প্রবণতা আছে এবং তার সঙ্গে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, খুব ঘন ঘন ঠান্ডা যাদের কাটে না, একটা রেসপিরেটরি ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্টের একটা ট্রাভেল কিন্তু সবসময় লেগেই থাকে। নাম্বার 2 সিমটম ইজ দ্য এক্সট্রিমলি ফেয়ার অ্যান্ড ফিক্সড আইডিয়া। নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক সিমটম, যে সিমটমগুলো না থাকলে আমরা ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করতে পারবো না। এটা যদিও মেন্টাল সিমটম আমি আরেকবার আলোচনা করবো, তবুও আমি বলছি যে এক্সট্রিমলি ফেয়ার, ভয়, পেশেন্টের প্রচুর পরিমাণে ভয় আছে এবং তার সঙ্গে ফিক্সড আইডিয়া, ভ্রান্ত ধারণা, যেটা প্রচুর পরিমাণে ডিলিউশন আছে, অনেক কিছুতে ডিলিউশন আছে। একটা রাস্তায় দড়ি দেখলো, সেটাকেই সে সাপ মনে করছে, মনে হচ্ছে যেন ইঁদুর আসছে, বিড়াল ডাকছে, কুকুর চলে যাচ্ছে, এরকমভাবে বিভিন্ন অ্যানিম্যাল বা পশু পাখির একটা ভয় থেকে শুরু করে এবং তাদের ডাক শুনতে পাওয়া, এরকম টাইপের ডিলিউশন কিন্তু পেশেন্টের থাকে। কোনো একটা চিন্তা ভাবনা মাথায় ঢুকলে একদমই সরাতে পারে না, লাইক থুজা, ফিক্সড আইডিয়া একটা আছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে মেন্টাল অ্যাংজাইটি এবং ফেয়ার। মেন্টাল অ্যাংজাইটি
এবং ফিয়ার, মানসিক উদ্বেগ এবং ভয় কিন্তু পেশেন্টের থাকে, ভয় এবং মানসিক উদ্বেগ কিন্তু থাকে। এরপরে যে সিমটমটা নাম্বার 3 ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য ক্যালকেরিয়া কার্বনিকা, দ্যাট ইজ দ্য হেড সোয়েট প্রফিউজলি হোয়াইল স্লিপিং। হেড সোয়েট প্রফিউজ হেড সোয়েট, প্রচুর পরিমাণে ঘাম হয় এবং সেটা স্পেশালি অন হেড, মাথাতে। অ্যান্ড ওয়েটিং পিলো ফার অ্যারাউন্ড, মানে কি ঘামে বালিশ ভিজে যায়, পিছনে মাথার বিশেষ করে পিছনের দিকে প্রচুর পরিমাণে ঘাম হয় ক্যালকেরিয়া কার্ভের এবং সেই ঘামে কিন্তু বালিশ ভিজে যায়, লাইক সাইলেশিয়া এবং স্যানিকিউলা। এগুলো ছাড়াও নেক রিজিয়নে, চেস্ট, কভার পার্ট এগুলোতেও কিন্তু ঘাম দেখা যায়, কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় মাথা এবং মাথার বিশেষ করে মাথার পিছনের দিকে এবং সেই ঘামে কিন্তু বালিশ পেশেন্টের ভিজে যাচ্ছে। তাহলে বিশেষ করে ঘুমের মধ্যে এই ঘামটা বাড়ছে, সেটা শরীরের বিভিন্ন জায়গায় হলেও কিন্তু মাথার পিছনের দিকেই বেশি ঘাম হয় এবং ঘামের মধ্যে একটা টক গন্ধ কিন্তু পেশেন্টের থাকে, সবসময় সাওয়ার স্মেল, একটা লাইক রিউম বা স্যানিকুলার মতো, ম্যাগকার্ভের মতো কিন্তু একটা টক গন্ধ বা সাওয়ার স্মেল কিন্তু থাকে কনস্ট্যান্ট, সেটা ঘাম হোক বা অন্যান্য ডিসচার্জ, সেটা স্টুল হোক, প্রত্যেকটাতে একটা সাওয়ারনেস কিন্তু থাকে। এরপরে যে সিমটমটা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিমটম এবং এর সঙ্গে আরেকটা কথা, ইজিলি ক্যাচেস কোল্ড, একটু আগে বললাম, দ্যাটস ওয়াই দ্য লিকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, খুব ঘন এক্সট্রিমলি ক্যাচেস কোল্ড ইজিলি, খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট, লাইক দ্য টিউবারকুলিনাম। কখন ঠান্ডা লাগলো, কিভাবে ঠান্ডা লাগলো পেশেন্ট বুঝতেই পারে না, একটু ওয়েদার চেঞ্জ হলো, একটু ওয়েদার ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা পড়লো, একটু বৃষ্টি ওয়েদার হলো, তাতেই তার ঘন ঠান্ডা লেগে গেল এবং তাতেই এই অল্পতেই তার কিন্তু ঠান্ডা লেগে গেল। তো এইরকমভাবে ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা যদি পেশেন্টের থাকে এবং তার সঙ্গে এরকমভাবে হেড সোয়েট যদি থাকে এবং এরকম অ্যাংজাইটি, ফেয়ার যদি থাকে, একটা মোটা থলথল অ্যাপিয়ারেন্স, সেখানে আমরা অবশ্যই ক্যালকেরিয়া কার্ভের কথা ভাববো। নাম্বার ফোর ক্যারেক্টারিস্টিক সিমটম ইজ দ্য গ্রেট লঙ্গিং ফর দ্য এগস, বয়েলস অ্যান্ড ইনটলারেন্স অফ মিল্ক। তাহলে কোন খাবার খেতে ক্যালকেরিয়া কার্ভ পছন্দ করে, ক্যালকেরিয়া কার্ভ কোন খাবার খেতে পছন্দ করে, বিশেষ করে ক্যালকেরিয়া কার্ভ বিশেষ করে বয়েলড এগ, গ্রেট লঙ্গিং ফর এগ, স্পেশালি বয়েলড, সিদ্ধ ডিম খেতে খুব পছন্দ করে, সিদ্ধ ডিম খেতে ক্যালকেরিয়া কার্ভ প্রচণ্ড পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে র পটেটোস, মানে আলু খেতে, র পটেটোস, শুধু আলু খেয়ে নেয়, এরকম অনেক পেশেন্ট আমি নিজেই দেখেছি যে শুধু আলু দিলেই 500 আলু এক জায়গায় বসে খেয়ে নেবে, সিদ্ধ আলু, তো এতটাই আলু খেতে পছন্দ করে, তো র পটেটোস খেতে পছন্দ করে, এক্সট্রিমলি লঙ্গিং ফর দ্য বয়েলড এগ, সিদ্ধ ডিম খেতে প্রচুর পছন্দ করে এবং তার সঙ্গে ফ্যাটি খাবার দাবার, চর্বি জাতীয় খাবার দাবার খেতে পছন্দ, ময়দার তৈরি জিনিসপত্র খেতে বেশি পছন্দ করে, এবং সবথেকে বড় অ্যাভারশন, খেতে অপছন্দ করে, দ্যাট ইজ দ্য মিট এবং স্মোকিং, ধূমপান একদম পছন্দ করে না এবং তার সঙ্গে মাংস একদম পছন্দ করে না, দিস ইজ দ্য অ্যাভারশন। তাহলে অ্যাভারশন টু মিট অ্যান্ড মাংস এবং স্মোকিং, ধূমপান পছন্দ করে না, পছন্দ করে কি এক্সট্রিমলি লঙ্গিং ফর দ্য বয়েলড এগ, সিদ্ধ ডিম খেতে পছন্দ করে এবং তার সঙ্গে সিদ্ধ ডিমের সঙ্গে ময়দার তৈরি জিনিসপত্র খেতে পছন্দ করে, ফ্যাট খেতে পছন্দ করে, চর্বি জাতীয় জিনিসপত্র খেতে পছন্দ করে এবং র পটেটোস খেতে পছন্দ করে এবং ইনটলারেন্স ফর মিল্ক, দুধ কিন্তু একদম সহ্য হয় না। এই ক্যালকেরিয়া কার্ভের এই স্পেয়ারটা, ডিজায়ার, অ্যাভারশন এবং ইনটলারেন্স, এটা কিন্তু খুব ভাইটাল। দুধ ইন এনি ফর্ম, লাইক ইথুজা সাইনোপিয়াম, তো দুধ কিন্তু একদম পেশেন্ট সহ্য করতে পারে না, ইনটলারেন্স অফ মিল্ক কিন্তু এই পেশেন্টদের থাকে। এরপর আমরা যে সিমটমটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য ডিফেক্টিভ অ্যাসিমিলেশন ইন ইমপারফেক্ট অসিফিকেশন, খুব ভাইটাল। কেন সাহেব বলছেন ইট ইজ এ বোন সল্ট, ক্যালকেরিয়া কার্ভ ইজ এ মেন বোন সল্ট, কারণ বোনস বা হাড়ের ভিতরে আমরা জানি ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামই হাড়েরকে শক্তপোক্ত করতে কিন্তু সাহায্য করে। এই হাড়কে শক্তপোক্ত করার জন্য ক্যালসিয়ামের যে মূল সাপ্লাই বা এই ঘাটতিটা যে পূরণ করে, সেটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ। তো সেই ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের যেটা বেসিক প্রবলেম, যে খাবারটা খাচ্ছে তার কোয়ালিটি কিন্তু খারাপ নেই বা পরিমাণটাও কম খাচ্ছে না, যথেষ্ট নিউট্রিটিভ ফুড খাচ্ছে কিন্তু শরীর অ্যাসিমিলেট করতে পারছে না, লাইক দ্য সাইলেশিয়া। শরীর যদি অ্যাসিমিলেট না করতে পারে, হজম করতে না পারে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে। দিস ইজ আ ডিফেক্টিভ অ্যাসিমিলেশন অ্যান্ড ইমপারফেক্ট অসিফিকেশন।
তাহলে কী বলবো, ডিফেক্টিভ অ্যাসিমিলেশন এবং ইমপারফেক্ট অসিফিকেশন। ঠিক এই কারণেই শরীরের যত বোনস আছে, হাড় আছে, বিশেষ করে মাথা বা ক্রেনিয়াল বোনস, সেই যে সুচারগুলো এরকমভাবে আস্তে আস্তে বয়স বলার সঙ্গে সঙ্গে জুড়ে যায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে জুড়তে পারে না ডিউ টু দ্য ল্যাকিং অফ ক্যালসিয়াম আর ডিউ টু দ্য ইমপারফেক্ট অ্যাসিমিলেশন অ্যান্ড ডিফেক্টিভ অসিফিকেশন। ঠিকঠাক খাবার দাবার যেরকম হজম হচ্ছে না, এবং তার সঙ্গে হাড়ের যে সুগঠন, হাড়ের যে পরিপুষ্টতা, সেগুলোও কিন্তু ঠিকঠাক হচ্ছে না, এবং সেই কারণেই কিন্তু ফ্রন্টানালি ওপেন, সুচারগুলো ওপেন হয়ে আছে, এবং মাথা বা ভার্টেক্স সেগুলো কিন্তু ওপেন হয়ে আছে, এবং হাড়গুলো ঠিকঠাকভাবে জড়ছে না, এবং কার্ভেচারগুলো বা স্পাইন সেটা কিন্তু আস্তে আস্তে কার্ভ হয়ে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে। তো এই রকম টাইপের প্রবলেম কিন্তু আসছে ডিউ টু দ্য ডেভেলপমেন্টাল মাইলস্টোন। এবং এখান থেকে যেহেতু পেশেন্টের এরকম ইমপারফেক্ট অসিমিলেশন এবং ডিফেক্টিভ অসিফিকেশন হচ্ছে, ইমপারফেক্ট অ্যাসিমিলেশন এবং ইমপারফেক্ট অসিফিকেশন হচ্ছে, সেই কারণেই কিন্তু দেরিতে হাঁটতে শেখা, দেরিতে কথা বলতে শেখা, দেরিতে খেলতে শেখা, দেরিতে দাঁত ওঠা, এরকম টাইপের মাইলস্টোন ডিলে কিন্তু পেশেন্টের আসছে। তাহলে এরকম টাইপের মাইলস্টোন ডেভেলপমেন্ট বা মাইলস্টোন ডিলের জন্যও কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা অবশ্যই ভাবতে পারি। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ সিমটম, দ্য কোল্ডনেস অফ এ সিঙ্গেল পার্ট। আমরা ঠিক কস্টিকামে যেরকম পড়েছিলাম যে কোল্ডনেস, যে প্যারালাইসিস ইন এ সিঙ্গেল পার্টে প্যারালাইসিস যদি হয়, সেখানে কিন্তু কস্টিকাম কিন্তু এক এবং অদ্বিতীয় মেডিসিন। কিন্তু এই ক্ষেত্রে কোল্ডনেস ইন সিঙ্গেল পার্ট, কোনো একটা পার্টিকুলার পোর্শন বা পার্টে যদি এরকম কোল্ডনেস সেন্সেশন থাকে, সেখানে কিন্তু ক্যালকেরিয়া কার্ভের একটা পিকিউলিয়ার সিমটম, এটা কিন্তু আমরা গুরুত্ব দেব। তো এবং এর সঙ্গে সঙ্গে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের যে মেনস্ট্রুয়াল সিমটম, সেই মেনস্ট্রুয়াল সিমটমটা যদিও পার্টিকুলার আমি আলোচনা করব, তবুও ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের মাসিক বা মেনস্ট্রুয়াল সিমটমটাও খুব ভাইটাল। সেটা কি? সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন টু আর্লি, টু প্রফিউজ, টু লং লাস্টিং। আগে শুরু হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে থাকছে, এবং স্লাইট মেন্টাল এক্সারশনে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, এগুলো ছাড়াও ক্যালকেরিয়া কার্ভের খুব আরও কয়েকটা ক্যারেক্টারিস্টিক সিমটমের মধ্যে সমস্ত, যেহেতু খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা, ইজিলি ক্যাচেস কোল্ড, এবং তার সঙ্গে লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন, এই জন্যই এর সমস্ত রকম সোলেন গ্ল্যান্ড শরীরের যে যতগুলো গ্ল্যান্ড আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে যেতে থাকে, বিশেষ করে দ্য সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড এবং মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড। তো এই ক্যালকেরিয়া কার্ভ, বাই দ্য হেল্প অফ দ্য ক্যালকেরিয়া কার্ভ, আমি এই লিম্ফ নোডের বেশ কিছু কেস কিন্তু ভালো সারিয়েছি, সেগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনারা দেখতে পাবেন। তো সেগুলো কিন্তু কমপ্লিটলি কিউর হয়েছে, মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড এবং ক্যালকেরিয়া এবং সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড সমস্ত কিছু কিন্তু কভার করছে, এবং এগুলো কিন্তু ক্যালকেরিয়া বাই দ্য হেল্প অফ ক্যালকেরিয়া কার্ভ কিন্তু পেশেন্ট কমপ্লিটলি ঠিক হচ্ছে। এগুলো ছাড়াও ডিপ ভেন থ্রম্বোসিসের ক্ষেত্রে বা ফ্লেগমেশিয়া অ্যালবা ডোনালিস, সেগুলো সমস্ত কিছু এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ খুব সুন্দরভাবে ইউজ হয়, এবং ক্যালকেরিয়া কার্ভ দারুণ কাজ করে। এই যেহেতু ক্যালকেরিয়া কার্ভের একটা মেন্টাল উইকনেস, একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, অসিফিকেশন অ্যাসিমিলেশন ঠিকঠাক হচ্ছে না, খাবার হজম হচ্ছে না ঠিকঠাক, হাড়ের গঠন ঠিকঠাক হয়নি, সেই কারণেই কিন্তু একটা মেন্টালি উইক বা মেন্টাল উইকনেস কিন্তু পেশেন্টের থাকে, এবং তার সঙ্গে চিন্তাভাবনা, পেশেন্টের যে থিঙ্কিং পাওয়ার বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কিন্তু অতটা প্রখর নয়, অতটা উন্নত নয়, এবং ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিন্তু অতটা ফিজিক্যালি অ্যাক্টিভিটি কিন্তু দেখায় না, চুপচাপ ঘরে বসে থাকা, এবং যে শরীরের যে সমস্ত কাজগুলোতে শরীরের অ্যাক্টিভিটি অতটা লাগে না, সেই সমস্ত কাজগুলো কিন্তু বেশি করতে পছন্দ করে, এক জায়গায় চুপচাপ বসে থাকতে কিন্তু বেশি পছন্দ করে। ঠিক বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি ক্যালকেরিয়া কার্ভের সিমটম নিই, যে সারাদিন কি খেলা করে, হয় ফোনে গেম খেলছে, না হলে কম্পিউটারে লুডো খেলছে, এরকম টাইপের যে শারীরিক পরিশ্রম কম হয়, এই ধরনের গেম বা খেলাগুলো কিন্তু বাচ্চারা বেশি খেলে, এবং তার ডিফেক্টিভ যে তার ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটিটাও কিন্তু আস্তে আস্তে the mind become completely blank like the অনেকটা ডুয়ারফিশ, লাইক দ্য ব্যারাইটা কার্ভ, অনেকটা ব্যারাইটা কার্ভের মতো ওরকম টাইপের একটা ডুয়ারফিশ মেন্টালিটি বা মাইলস্টোন, অতটা ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি কিন্তু পেশেন্টের থাকে না। এগুলো ছাড়াও যেহেতু ইটস এ ক্যালকেরিয়া কার্ভ অলসো শরীরের সঙ্গে সঙ্গে একটা টিউবারকুলার কম্পোজিশন থাকে, ডুয়ারফিশ যেরকম হয়, যেরকম মেন্টালি স্লোনেস যেরকম থাকে, মেন্টালি স্লাগিশ যেরকম থাকে, সেরকমভাবে ওভার অ্যাক্টিভিটি অফ দ্য মাইন্ড অ্যান্ড থট সেটাও কিন্তু থাকতে পারে, এবং তার সঙ্গে বিভিন্ন অ্যাপ্রিহেনশন, বিভিন্ন কোনো কিছু একটা হবে আমার সঙ্গে, খারাপ কিছু ঘটবে বা খারাপ কিছু হবে, এইরকম টাইপের একটা অ্যাপ্রিহেনশন
অ্যান ইম্পেন্ডিং ক্যালমিটি, আর তার একটা একটা বাজে কিছু ঘটবে এরকম টাইপের একটা অ্যাংজাইটি, একটা মেন্টাল ওরিনেস, একটা মেন্টাল অ্যাংজাইটি কিন্তু পেশেন্টের থাকে যে কিছু একটা ঘটবে, কিছু একটা খারাপ কিছু হবে, সবসময় এরকম একটা নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট কিন্তু কস্টিকামের মতো এরকমের অ্যাংজাইটি এবং ফিক্সড আইডিয়া কিন্তু থাকে, লাইক থুজা এরকম ফিয়ার উইথ অ্যাংজাইটি উইথ দ্য অ্যাপ্রিহেনশন এরকম কিন্তু একটা থাকে। এবং এর স্কিন সিমটমের মধ্যে আনহেলদি স্কিন টিস্যু সেখানে আমরা পাই। এগুলো ছাড়াও ক্যাটারাক্টের ক্ষেত্রে ইউজ হয়। আমি পার্টিকুলার সিমটম যখন আলোচনা করবো সেখানে দেখবো যে রিকারেন্সি স্টাইজ যখন বারে বারে হচ্ছে, লাইক স্ট্যাবিসাইগ্রিয়া, থুজা, পালসিটিলা, সেরকম কিন্তু এটাও খুব বড় মাপের মেডিসিন সেখানে কিন্তু ইউজ করা হয় এবং খুব গুরুত্বপূর্ণ। এগুলা কিওর করতে ক্যালকেরা কার্ভ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। ইয়াং মেয়েদের ক্ষেত্রে যারা অ্যানিমিক, জাস্ট পিউবার্টিতে পা দিয়েছে কিন্তু তারা মোটা থলথলে অ্যাপিয়ারেন্স কিন্তু অ্যানিমিয়া আছে, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে খুব কমনলি ইউজ করা হয়। এবং লিউকোরিয়া যাদের বিফোর পিউবার্টি এবং আফটার এবং ইনফ্যান্টস, বাচ্চাদের ইনফ্যান্টাইল লিউকোরিয়া খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। ইনফ্যান্টাইল লিউকোরিয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আমি ইন্ডিয়ান ড্রাগ যখন আলোচনা করেছিলাম তখন জোনাসি অশোকার কথা বলেছিলাম। ঠিক ক্যালকেরিয়া কার্ভ কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একদম ছোট 5-6 দিনের বাচ্চা, অথচ তার সাদাস্রাব বা লিউকোরিয়ার প্রবলেম নিয়ে যদি আসে, সেখানে ক্যালকেরিয়া কার্ভের কথা কিন্তু আমরা একবার ভাববো। দ্যাট ইজ ডিউ টু দ্য ম্যাটার্নাল ইস্ট্রোজেন লেভেল, হাইলি increases the maternal estrogen level within the body. তো লিউকোরিয়ার প্রবলেম বিফোর পিউবার্টির আগে যদি লিউকোরিয়ার প্রবলেম থাকে বা বিফোর মেন্সেস লিউকোরিয়ার প্রবলেম থাকে এবং তার সঙ্গে যদি ইনফ্যান্টাইল লিউকোরিয়া থাকে এবং ইয়াং মেয়েদের ক্ষেত্রে যদি অ্যানিমিয়ার প্রবলেম থাকে, এগুলো ছাড়াও যদি আর একটা খুব ভাইটাল জায়গা যেখানে মানে এপিলেপটিক করা স্টার্ট হচ্ছে কোথায়, পিট অফ দ্য স্টোমাক রিজিয়ন থেকে এপিলেপটিক করা স্টার্ট হচ্ছে। আর একটা খুব ভাইটাল পয়েন্ট যেটা না বললেই নয়, যে সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ভ কনসেপশনে হেল্প করতে খুব সাহায্য করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি আছে, বাচ্চা হচ্ছে না, কাদের ক্ষেত্রে যাদের কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নেই, কোনো ফিজিক্যাল ফাইন্ডিং সেরকমভাবে নেই, বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত অর্গ্যানগুলো ইম্পর্টেন্ট, যেমন ইউটেরাস বা জরায়ু, ওভারি, এই সমস্ত অর্গ্যানগুলো যখন ঠিক আছে অথচ বাচ্চা আসছে না, সমস্ত অর্গানগুলো যখন পারফেক্ট আছে, ঠিকঠাক আছে, তা সত্ত্বেও যখন বাচ্চা আসছে না, তখন কিন্তু এই ক্যালকেরিয়া কার্ভ বাচ্চা কনসিভ করতে কিন্তু সাহায্য করে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি ওভারঅল ক্যালকেরিয়া কার্ভের সমস্ত রকম ইম্পর্টেন্ট সিমটম আমি বলার চেষ্টা করেছি। এগুলো ছাড়াও বিভিন্ন রকমের চোখের ক্যাটারাক্ট থেকে শুরু করে ইউটেরাইন ফাইব্রয়েড, ইউটেরাইন পলিপ, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া কার্ভ খুব সুন্দর ভূমিকা পালন করে। তো ক্যালকেরিয়া কার্ভের যে ক্যারেক্টারিস্টিক সিমটম যেগুলো বললাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশনের ক্ষেত্রে। এরপরে আমি থার্ড পার্টে মেন্টাল সিমটম এবং লাস্ট পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলসে ডিসকাশন করবো। থ্যাংক ইউ। ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আমরা ক্যালকেরিয়া কার্ভ নিয়ে ডিটেলসে আলোচনা করছিলাম। আজকে ক্যালকেরিয়া কার্ভের মেন্টাল সিমটম বা মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করব। ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ যেহেতু খুব বড় মাপের একটা পলিক্রেস্ট মেডিসিন, আমরা এর মেন্টাল সিমটমকে আলাদাভাবে আমাদেরকে জানতে হবে। তো ক্যালকেরিয়া এর আগের দুটো ভিডিওতে ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোডাকশন, ডায়াথিসিস, অ্যাডাপ্টেবিলিটি, তার সঙ্গে স্ফিয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশন এবং সেকেন্ড পার্টে ফিজিক্যাল জেনারেল বা ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য ক্যালকেরিয়া কার্ভ আমি সেগুলো আলোচনা করেছি, বা শারীরিক লক্ষণ। এবং আজকে কিন্তু মানসিক লক্ষণ নিয়ে ডিটেলস আলোচনা করব এবং লাস্ট পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করব। তো ক্যালকেরিয়া কার্ভের প্রথম যে কথাটা বলতে হবে, ক্যালকেরিয়া কার্ভের মানসিক লক্ষণ বলতে গেলে দ্যাট ইজ দ্য উইকনেস, সিভিয়ার উইকনেস অফ দ্য মেন্টাল উইকনেস এবং ফিজিক্যাল উইকনেস। মানসিক লক্ষণ যেহেতু আলোচনা করছি আমরা, এটা কেন ডেভেলপ করে? কারণ ক্যালকেরিয়া কার্ভের যে গ্রোথ, সেই গ্রোথটাই ঠিকঠাক হয়নি, একটা মাইলস্টোন ডিলে থাকে। মাইলস্টোন ডিলে সেটা অ্যাসিমিলেশনে পেশেন্টের প্রবলেম হয় বা হজমে সমস্যা হয়, এবং হজমের সঙ্গে সঙ্গে পেশেন্টের যে বোনসের যে যতটুকু অসিফিকেশন হওয়ার কথা বা বোনস বা হাড়ের প্রকৃত গঠন ঠিকঠাক হওয়ার কথা, সেটা যেহেতু হয় না, সেই কারণে সেখান থেকে একটা উইকনেস পেশেন্ট যেরকম শারীরিকভাবে উইক থাকে, যদিও দেখতে মোটা থলথলে একটা অ্যাপিয়ারেন্স, ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি এবং গ্রো ফ্যাটি অ্যাপিয়ারেন্স, তা সত্ত্বেও কিন্তু একটা উইকনেস পেশেন্টের থাকে। এবং এই মানসিক একটা উইকনেস থাকার কারণে, প্রচুর দুর্বলতা থাকার কারণে থিঙ্কিং ইজ ডিফিকাল্ট। পেশেন্ট কোনো কিছু চিন্তাভাবনাই ঠিকঠাকভাবে করতে পারে না এবং স্টেট অফ গ্রেট উইকনেস। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের দেখলেই যে সবসময় একটা ভীষণ উইক, দুর্বল চিত্ত, দুর্বল ভাব কিন্তু পেশেন্টের থাকে, লাইক দ্য সিপিয়া।
কিন্তু এবং এটা কেন হয়, একটা প্রলং টাইম ধরে যদি চিন্তা করে পেশেন্ট, একটা দীর্ঘ সময় ধরে যদি মানসিক একটা চাপে থাকে, মানসিক একটা চিন্তায় যদি থাকে, মেন্টাল একটা অ্যাংজাইটি থাকে, প্রলং মেন্টাল অপারেশন, ইনএবিলিটি টু অ্যাপ্লাই হিমসেলফ, এরকম যদি থাকে এবং হালকা পরিমাণে মেন্টাল এক্সাইটমেন্ট বা একটু চিন্তাভাবনা করলেই তার শরীর দুর্বল হয়ে পড়ে, কারণ মানসিক দুর্বলতার কারণে বেশিক্ষণ চিন্তাও করতে পারে না, আবার চিন্তা না করে থাকতেও পারে না। ঠিক এরকমভাবে একটা মেন্টাল উইকনেস, তার সঙ্গে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি পেশেন্টের থাকে এবং লো স্পিরিটেড এবং মেলাঙ্কলি। লো স্পিরিটেড সবসময় একটা দুঃখ ভাব এবং স্পিরিট শরীরের ভিতরে বা মনের ভিতরে কোনো স্পিরিট বা মানসিক একটা আনন্দ, সেই জিনিসটাই যেন পেশেন্ট হারিয়ে ফেলেছে। নাম্বার টু symptom is the mental anxiety, anguish and mind anxiety and great mental anguish and great anxiety. খুব ভাইটাল পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানসিক উদ্বেগ, ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের একটা সবসময় একটা মানসিক উদ্বেগ, মানসিক উত্তেজনা এবং অ্যাঙ্গুইশ, পেনফুল একটা অ্যাংজাইটি। হালকা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, যে জিনিসগুলো নিয়ে এতটা না ভাবলে হয়, এতটা চিন্তা না করলে হয়, কিন্তু সেই জিনিসগুলো নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা করা, প্রচুর ভাবা। এবং এরকম কোনো জিনিস এরকম আছে যে ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম, খারাপ একটা খবর শুনলো তারপরে থেকেই তার শরীর খারাপ হলো। খারাপ খবর একটা শোনার পরে, কোনো একটা অ্যাক্সিডেন্টের খবর বা কোনো একটা দুর্ঘটনার খবর শুনলো, তারপরে থেকে শরীর খারাপ হতে শুরু করলো, সেটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ ইজ দ্য ফার্স্ট গ্রেডেড ড্রাগ। এই ধরনের কন্ডিশন যদি হয়, কারণ ডিউ টু দ্য মেন্টাল উইকনেস, মানসিকভাবে এতটাই লো স্পিরিটেড, এতটাই ডেসপায়ার, এতটাই হোপলেস, হতাশা, আমার ভালো হবে না, আমার হবে না, এরকম সবসময় একটা নেগেটিভিটি পেশেন্টের কাজ করে, লাইক দ্য সরিনাম। তাহলে কি বললাম, এরকম টাইপের একটা মেন্টাল অ্যাংজাইটি, গ্রেট অ্যাংজাইটি এবং ডেসপায়ার, হতাশা, সবসময় একটা হতাশাগ্রস্ত, হবে না, আমার রোগ ভালো হবে না, আমি সুস্থ হব না, এরকম টাইপের একটা মেন্টালিটি এবং হোপলেস মেন্টালিটি, হোপলেস, আশাবাদী নয়, হোপলেস, কোনো কিছুতে পজিটিভ অ্যাক্টিভিটি কিন্তু পেশেন্টের থাকে না। এবং এগুলো ছাড়াও রেস্টলেসনেস এবং হালকা কিছু হলেই একটা প্যালপিটেশন স্টার্ট হয়ে যায়, যেহেতু একটা মেন্টালি খুব উইক হয়, সেই কারণে কিন্তু একটা প্যালপিটেশন কিন্তু শুরু হয়ে যায়। এরপরে যে ইম্পর্ট্যান্ট মেন্টাল সিমটম ফর ক্যালকেরিয়া কার্বোনিকা, দ্যাট ইজ দ্য ফিয়ার, ভয় কিন্তু ক্যালকেরিয়া কার্ভের একদম নিত্য সঙ্গী। ক্যালকেরিয়া কার্ভের সমস্ত কিছু, অন্ধকারের ভয়, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার টু বি অ্যালোন, একা থাকতে ভয় পায়, অন্ধকারের ভয় পায়, ফিয়ার অফ ঘোস্ট, ভূতের ভয় আছে, এরকম ভয়, ফিয়ার অফ অ্যানিম্যাল, পশু পাখির ভয় আছে, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, বিদ্যুৎ চমকালে ভয় পাই। তো সমস্ত কিছু একটা ভয়, একটা এক্সট্রিমলি ফিয়ার এবং অ্যাংজাইটি, মানসিক উদ্বেগ এবং তার সঙ্গে এরকমভাবে একটা ফিয়ার যদি থাকে, এরকম ভয় যদি থাকে এবং এরকম মনে হয়, এরকম টাইপের একটা ডিলিউশন বা ফিয়ার হয় যে রাস্তা দিয়ে যখন যাচ্ছে মনে হয় কেউ তাকে ফলো করছে, লাইক দ্য থুজা অক্সিডেন্টালিস, অ্যান্ড পিপল উইল অবজার্ভ অফ মাইন্ড, কেউ কোনো লোক তাকে অবজার্ভ করছে, তাকে দেখছে, তাকে ফলো করছে, এরকম টাইপের একটা মেন্টালিটি কিন্তু থাকে। এবং ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয় এবং ফিয়ার অফ বিং অ্যালোন, একা থাকার ভয়, মৃত্যুর ভয়, এরকম টাইপের ফিয়ার কিন্তু কনস্ট্যান্টলি ফিয়ার কিন্তু ক্যালকেরিয়া কার্ভের কাজ করে। এরপরে যে ইম্পর্টেন্ট সিমটম, এত কিছুর মধ্যেও কিন্তু ক্যালকেরিয়া কার্ভ কিন্তু ইন্ডাস্ট্রিয়াস হয়, পরিশ্রমী হয়, ম্যানিয়া ফর ওয়ার্ক, কাজের প্রতি কিন্তু তাদের ভক্তি থাকে, শারীরিক পরিশ্রম বা মানসিক দুর্বলতার জন্য সে করতে পারে না, কিন্তু তার ভিতরের ইচ্ছাটা থাকে। ইন্ডাস্ট্রিয়াস, আমরা যদি কেন্ট রেপার্টরিতে যদি দেখি ইন্ডাস্ট্রিয়াস রুব্রিক, সেখানে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ আমরা দেখব ফার্স্ট গ্রেডে। তো ক্যালকেরিয়া কার্ভ কিন্তু ইন্ডাস্ট্রিয়াস হয় বা ম্যানিয়া ফর ওয়ার্ক, কাজ করার প্রতি একটা প্রবণতা, কাজের প্রতি ভালোবাসা কিন্তু থাকে, লাইক দ্য নাক্স ভূমিকা। এরপর আমরা যদি আসি, দ্যাট ইজ দ্য ডিলিউশন। হোয়াট আর দ্য টাইপস অফ ডিলিউশন। আমি যে মেন্টাল সিমটমগুলো বলছি, এগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি যেরকম বলছি সেরকমভাবে কেন্ট হেরিং গাইডিং সিমটম এবং কেন্ট রেপার্টরি লেকচার অফ মেটামেডিকা, এই প্রত্যেকটা মেডিসিনে মানে কেন্ট রেপার্টরির যতগুলো রুব্রিক ক্যালকেরিয়া কার্ভ মেন্টাল সিমটমের বা মাইন্ডের ফার্স্ট গ্রেড কভার করেছে, আমি প্রত্যেকটা নিয়ে কিন্তু ডিসকাশন করছি, আমি ওভারঅল বলার চেষ্টা করছি। এর বাইরে ক্যালকেরিয়া কার্ভের আশা করছি আর কিছু হয় না, কারণ প্রত্যেকটা জিনিস আমি কভার করে বলার চেষ্টা করছি এবং নোটস তৈরি করে আমি বলার চেষ্টা করছি। তার সঙ্গে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তো অবশ্যই আছে। তো ডিলিউশনের মধ্যে কি আছে, যেমন একটা হরিড ভিশন, একটা মনে হচ্ছে যেন চোখের সামনে ভূত দেখছে, বা কোনো একটা দড়িকে তার সাপ মনে হচ্ছে, সিজ ডগ ক্রাউডিং অ্যারাউন্ড হিম, মনে হচ্ছে যেন তার সাইডে কুকুর
খুব চিৎকার করছে, কুকুরে অনেকগুলো কুকুর একসাথে চিৎকার করে উঠছে, তাকে তাড়া করছে, ফাইটস, এরকমভাবে একটা ভয় বা একটা চিন্তা সবসময় একটা থাকে। এবং সাম ওয়ান ইজ দ্য ওয়াকিং বিসাইড, কেউ যেন তার পাশ দিয়ে হাঁটছে, কেউ তাকে ফলো করছে, কেউ তাকে অবজার্ভ করছে, এরকম টাইপের একটা ডিলিউশন। বাইরে মনে হচ্ছে কুকুরের আওয়াজ, বিড়ালের আওয়াজ হচ্ছে। তো এইরকম টাইপের একটা ফিয়ার, ভয়, একটা অ্যাংজাইটি কিন্তু পেশেন্টের সবসময় থাকে এবং খুব নেগেটিভ থট, নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু কনস্ট্যান্ট তার সঙ্গে থাকে। যেমন হচ্ছে মার্ডার, কোথাও যেন মনে হচ্ছে মার্ডার হচ্ছে, কোথাও যেন আগুন ধরে গেছে বা বিড়াল যাচ্ছে, শি থিংস অ্যান্ড টক অফ নাথিং, এই সমস্ত। বা জ্বর টর আসলে, যখন জ্বর আসছে তখন এইগুলা কিন্তু সে বলতে থাকে। বা যখন ডেলেরিয়াম হয়, জ্বরের মধ্যে ভুল বকতে থাকে, তখন কেউ মারা গেছে বা মার্ডার হয়েছে কোথাও, বা কুকুর বিড়াল এইসবের কথা মনে হচ্ছে যেন ইঁদুর আসছে সামনে, বিড়াল আসছে, এরকম টাইপের কথা কিন্তু বলতে থাকে। বা এরকম টাইপের ডিলিউশন কিন্তু পেশেন্টের থাকে। আর শি থিংস অ্যান্ড ট্রক্স অফ মার্ডার অর ফায়ার র্যাটস, এরকম প্রচুর পরিমাণে ডিলিউশন কিন্তু পেশেন্টের থাকে। তাহলে ক্যালকেরে কার্ভের কী বললাম? ফার্স্ট ইজ দ্য উইকনেস অফ ব্রেন, উইকনেস, সিভিয়ার উইকনেস, ফিজিক্যালি এবং মেন্টালি বোথ উইকনেস কিন্তু পেশেন্টের থাকে। এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফেয়ার থাকে, প্রচুর পরিমাণে মেন্টাল অ্যাংজাইটি থাকে। পেশেন্ট কাজ করতে, তার অকুপেশনের প্রতি শ্রদ্ধাশীল, কাজ করতে পছন্দ করে। তার সঙ্গে বিভিন্ন টাইপের ডিলিউশন থাকে। এবং এরপরে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা রুব্রিক আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি, যে ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম, কোনো খারাপ একটা খবর শুনলো, কোনো বিপদ আপদের খবর শুনলো, সেখান থেকে পেশেন্টের শারীরিক কষ্ট ডেভেলপ করে। তাহলে এরকমভাবে ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম বা কনফিউশন অফ মাইন্ড। ক্যালকেরে কার্ভ যেহেতু মেন্টালি উইক হওয়ার জন্য, মানসিকভাবে দুর্বল হওয়ার জন্য কিন্তু মেন্টালি একটা উইকনেস পেশেন্টের থাকে। পড়াশোনায় সেরকমভাবে খুব একটা কনসেন্ট্রেট করতে পারে না। দ্য কনফিউশন অফ মাইন্ড, কী হলো ঠিক মনে করতে পারছে না বা ভুলে যাচ্ছে, একটা উইক মেমোরির থেকেও এখানে কিন্তু যে কনসেন্ট্রেশন অফ মাইন্ড বা মেন্টালি কনফিউশন, এই ব্যাপারটা কিন্তু, বা ডালনেস, স্লাগিশনেস, এই ব্যাপারটা কিন্তু বেশি থাকে। এবং ডিফিকাল্ট টু থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্সিং। তাহলে কি বললাম? যে কনফিউশন অফ মাইন্ড বা ল্যাক অফ কনসেন্ট্রেশন, ডালনেস বা স্লাগিশনেস, মেন্টালি খুব ধীর স্থির, স্লাগিশনেস এবং ডালনেস, লাইক দ্য ব্যারাইটা কার্ভ, লাইক দ্য ডোয়ার্ফ ফিশ মেন্টালিটি, এরকম টাইপের মেন্টালিটি কিন্তু ক্যালকেরে কার্ভের থাকে। এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের মেন্টালি হরাইবল থিঙ্কিং থেকে বা হরাইবল স্টোরি, কোনো একটা ভয়ানক খবর, ভয়ানক গল্প, ভূতের সিনেমা, সেগুলো থেকে তার শরীর খারাপ হয়, সেগুলো ভাবলেই তার মানসিক দিক দিয়ে সে ভেঙে পড়ে। তো এরকমভাবে ফর মেন্টাল এবং হরাইবল থিং ফ্রম স্টোরি অফ আফটার প্রোফাউন্ড অর ইরিটেবিলিটি। এবং এর সঙ্গে পেশেন্টের যদি প্রচুর পরিমাণে রাগ থাকে, এক্সট্রিমলি ইরিটেবিলিটি থাকে, এবং তার সঙ্গে এরকমভাবে যদি হরাইবল থিঙ্কিং, কোনো ব্যাড স্টোরি, কোনো খারাপ খবর, খারাপ কোনো ঘটনা, খারাপ দুর্ঘটনা, সেটা সে মন থেকে কিছুতেই মুছতে পারে না। সেটা দেখলো সেখান থেকে, সেটা কিন্তু মন থেকে কিছুতেই মুছতে পারে না, কনস্ট্যান্ট কিন্তু মনের ভিতরে সেই জিনিসগুলোই কিন্তু ঘোরাফেরা করে। এরপরে ডিজায়ার টু বি ম্যাগনেটাইজড, এখানে খুব ইম্পর্টেন্ট সিমটম, ক্যালকেরিয়া সালফার এবং ক্যালকেরিয়া, সাইলেশিয়া এবং ফসফরাস, এই তিনটে মেডিসিন এই সিমটমটা আছে। ডিজায়ার টু বি ম্যাগনেটাইজড কথার অর্থ কি? যে অন্যকে আকর্ষিত করা। বাচ্চাদের ক্ষেত্রে এমন বিহেভিয়ার করে, এমন কিছু করে যাতে মনে হয় কেউ তার দিকে তাকাক, কেউ তার দিকে মানে অ্যাটেনশন দিক, এরকম টাইপের একটা মেন্টালিটি যদি থাকে, তিনটে মেডিসিন কভার করে, সাইলেশিয়া, ফসফরাস এবং ক্যালকেরিয়া কার্ভ। আমি যাতে কোনো সিমটম বাদ না যায়, এগুলো ছাড়াও অবস্টিনেট রেস্টলেসনেস, পেশেন্ট প্রচুর পরিমাণে জেদি, লাইক দ্য সাইলেশিয়া, লাইক টিউবারকুলিনাম, এবং তার সঙ্গে রেস্টলেসনেস ভাব একটা থাকে। এগুলোর সঙ্গে নার্ভাসনেস, স্যাডনেস, মেন্টাল ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল ডিপ্রেশন, সেন্সিটিভনেস, এই টাইপের সিমটমও কিন্তু থাকে। এবং এগুলোর সঙ্গে ইনসেক্সুয়াল একটা এক্সেসেস ব্যাপার, লাইক দ্য নিম্ফোম্যানিক সিমটম, সেটা পুরুষ এবং মেয়েদের ক্ষেত্রে, উভয়দের ক্ষেত্রে একটা সেক্সুয়াল এক্সেস, এই ব্যাপারটা কিন্তু পেশেন্টের ক্ষেত্রে থাকে। এগুলো ছাড়াও ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিন্তু ভীতু হয়। এর আগেও আমি বললাম, ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিন্তু ভীতু বা টিমিডিটি থাকে, টিমিড। কোনো একটা কাজ করার আগে সে হবে না, আমি পারবো না, এরকম ডেসপায়ারিং, নেগেটিভিটি, হোপলেস, এরকম মেন্টালিটি কিন্তু পেশেন্টের থাকে, বা টিমিডিটি, ভীতু ভাব কিন্তু থাকে, লাইক দ্য সোডিনাম। এগুলো ছাড়াও আরেকটা খুব ভাইটাল পয়েন্ট, যেটা না বললে ক্যালকেরিয়া কার্ভ অসম্পূর্ণ থেকে যায়, দিস দ্য সুইসাইডাল প্রিডিসপোজিশন, এবং সুইসাইডাল প্রিডিসপোজিশন লাইক দ্য ওরাম মেটালিকাম, ওরাম মেটের মতো একটা সুইসাইডাল প্রিডিসপোজিশন বা আত্মহত্যার একটা প্রবণতাও কিন্তু পেশেন্টের থাকে। এটাও ক্যালকেরিয়া কার্ভের ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন সুইসাইডাল প্রিডিসপোজিশনের জন্য। এগুলো ছাড়াও উইপিং ডিসপোজিশন, মেন্টাল কনফিউশন, মেন্টাল ইরিটেবিলিটি, প্রচুর অ্যাংজাইটি, প্রচুর ভয়, এরকম টাইপের। তাহলে কী বললাম আমি আরেকবার সামারাইজ করার চেষ্টা করছি, যে মেন্টাল উইকনেস এবং ডিফিকাল্ট টু কনসেন্ট্রেশন, পড়াশোনা করা বা কোনো একটা জিনিস মেন্টালি খুব একটা শার্প নয়,
মেন্টালি খুব একটা শার্প নয় বা ইন্টেলেকচুয়াল নয়, লাইক দ্য ফসফরাস, খুব একটা ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি কিন্তু ক্যালকেরিয়া কার্ভের থাকে না। ডাল, স্লাগিশনেস বা থিঙ্কিং ইজ ডিফিকাল্ট, এরকম টাইপের মেন্টালি উইকনেস একটা সিমটম থাকে। তার সঙ্গে প্রচুর পরিমাণে ফেয়ার থাকে, ভয় থাকে এবং বিভিন্ন বিষয়ের ডিলিউশন থাকে, বিভিন্ন জিনিস মাথায় ঢুকে গেলে সেটা কিছুতেই সরাতে পারে না। তার সঙ্গে প্রচুর অ্যাংজাইটি থাকে, মানসিক উদ্বেগ থাকে এবং তার সঙ্গে বিভিন্ন রকমের দুর্ঘটনা, কোনো খারাপ গল্প, খারাপ ভয়ের কোনো সিনেমা হোক, ভয়ের কোনো গল্প হোক, ভয়ের কোনো দুর্ঘটনা হোক, এগুলো সে সহজে মাথা থেকে কিন্তু সরাতে পারে না। তো এই হলো ক্যালকেরিয়া কার্ভের সমস্ত মেন্টাল সিমটম, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা প্লাস হিয়ারিং গাইডিং সিমটম প্লাস কেন্ট মেন্টাল লেকচার্স অফ কেন্ট ম্যাথমেটিকা তার মেন্টাল সিমটম এবং রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা বাই জেমস টাইলার কেন্ট, সেটা থেকে আমি ডিটেলসে বলার চেষ্টা করেছি। আশা করছি এর বাইরে এর ভিতরেই ক্যালকেরিয়া কার্ভ সমস্ত কিছু আছে, এর বাইরে কিছু সেরকম কিছু নেই। তো আমি এই লাস্ট পার্টে ক্যালকেরিয়া কার্ভের পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলস আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। Welcome my friends, I am Dr. S. Mondal, BHMS Honors Consultant Homeopathic Physician. আমি ক্যালকেরিয়া কার্ভ নিয়ে আলোচনা করছিলাম, অলরেডি 3টে ভিডিও আপলোড করা হয়েছে। আজকে ক্যালকেরিয়া কার্ভের 4 নম্বর ভিডিও বা লাস্ট ভিডিও, যেখানে আমি ক্যালকেরিয়া কার্ভের পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করব। এর আগে ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে স্পেয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, এভলিউশন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক সিমটম, মেন্টাল সিমটম এবং তার সঙ্গে আজকে পার্টিকুলার সিমটম দিয়ে আমি ক্যালকেরিয়া কার্ভটা শেষ করব। তো ক্যালকেরিয়া কার্ভের আমি পার্টিকুলার সিস্টেম ধরে ধরে যদি বলি, প্রথমে আমি হেড সিমটমে যদি যাই, হেড এবং ভার্টাইগোতে কী হয়, তাহলে ক্যালকেরিয়া কার্ভের যে আমি বলেছিলাম যে ক্যালকেরিয়া কার্ভের সমস্ত রকম কষ্ট যদি ঠান্ডা জলে ফ্রম কোল্ড উইথ কোল্ড হ্যান্ডস অ্যান্ড ফিট, হাত পা অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে আছে, বা বিশেষ করে যারা লেবার মাঠে কাজ করে, জলে দীর্ঘক্ষণ ধরে কাজ করছে এবং ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকছে এবং সেখান থেকে সেই জলে দীর্ঘক্ষণ থাকার কারণে তাদের যে শারীরিক কষ্ট আসছে বা সেখান থেকে তাদের মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, এরকম যদি সমস্যা আসে, বা আরেকটা জিনিস যেটা পেশেন্টের মাথার যন্ত্রণা বা হেডেক বা ভার্টাইগো, মাথার যন্ত্রণা বা মাথা ঘোরা যদি অ্যাসেন্ডিংয়ে অ্যাগ্রাভেশন হয়, উপরের দিকে উঠলে শরীরের সমস্ত কষ্টগুলো বেড়ে যায়। অ্যাসেন্ডিং এবং হাই প্লেসেস, অনেক উঁচু জায়গায় উঠলে, উঁচু থেকে নিচের দিকে তাকালে বা উপরের দিকে উঠলে, অ্যাসেন্ডিং উপরে সিঁড়ি দিয়ে উঠলে বা লিফট দিয়ে উঠলে বা এরকম টাইপের যে কোনো জিনিস যখন উপরের দিকে উঠলে তাদের শরীরের সমস্ত কষ্ট বেড়ে যায়, তখন কিন্তু ক্যালকেরিয়া কার্ভের কথা একবার ভাবতে হবে। বা হেডেক, মাথার যন্ত্রণা আফটার কয়েশন, মেলামেশা করার পরে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যদি শারীরিক কষ্ট বেড়ে যায়, বা অ্যাসেন্ডিংয়ের উপরের দিকে উঠলে, বা মেন্টাল এক্সারশন থেকে হলে, বা ড্যাম কোল্ড ওয়েদারে কাজ করার পরেও যদি মেন্টাল সিমটম বা হেডেক বা ভার্টাইগো বেড়ে যায়, সেখানে আমরা ক্যালকেরিয়া কার্ভ কিন্তু ইউজ করব। এরপরে হেড ফিল হট অ্যান্ড হেভি, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। ক্যালকেরিয়া কার্ভের মাথা সবসময় ভার্টেক্স হট থাকে, লাইক দ্য সালফার অ্যান্ড গ্রাফাইটিস, এবং গ্রাফাইটিস, এবং সবসময় কোল্ড থাকে সিপিয়া এবং ভেরেট্রাম অ্যালবাম। সবসময় কোল্ড থাকে এবং হট থাকে গ্রাফাইটিস, ক্যালকেরিয়া এবং সালফার, খুব গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমি ক্যালকেরিয়া কার্ভের এর আগে আলোচনায় বলেছি যে সমস্ত তার বোনসগুলো ঠিকঠাকভাবে অসিফিকেশন হয় না এবং খাবার দাবার ঠিকঠাক অ্যাসিমিলেশন হয় না, ইমপারফেক্ট অ্যাসিমিলেশন এবং ডিফেক্টিভ অসিফিকেশন, সেই কারণে অ্যাসিমিলেশন এবং অসিফিকেশন না হওয়ার কারণে মাথার সমস্ত রকম হাড়, বিশেষ করে ক্রেনিয়াল বোনসের যে ফ্রন্টানালগুলো বা সুচারগুলো, সেগুলো কিন্তু ওপেন থাকে। তাহলে সেগুলো কিন্তু ওপেন থাকে, ঠিকঠাকভাবে কিন্তু ক্লোজ হয় না, ওপেন ফ্রন্টানালি। এবং বিশেষ করে রাইট সাইডে, ক্যালকেরিয়া কার্ভ ইজ রাইট সাইডেড ড্রাগ আমরা জানি। এবং একটা ক্যালকেরিয়া কার্ভের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয়, এবং দিস ইজ দ্য পিকিউলিয়ার সিমটম অফ দ্য ক্যালকেরিয়া কার্বনিকা। এবং মাথার বিশেষ করে পিছনের সাইডে প্রচুর ঘাম হয় এবং সেই ঘামে কিন্তু বালিশ ভিজে যায় অনেক সময়। এবং এগুলা ছাড়াও ভার্টেক্স, একটা বার্নিং সেন্সেশন যেটা থাকে সেটা বললাম। এরপরে আমরা এই গেল মোটামুটি হেড এবং ভার্টাইগো সিমটম মোটামুটি এইগুলা। এরপরে আমরা আসি আই সিমটম। চোখে আমরা কী কী সিমটম পাবো? ক্যাটারাক্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ক্যালকেরিয়া কার্বনিকা, ক্যাটারাক্ট বা ছানির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু ক্যালকেরিয়া কার্বনিকা। এগুলো ছাড়াও ডিমনেস অফ ভিশন, অ্যাজ ইফ লুকিং থট আই মাস্ট ল্যাক, এবং ডিমনেস অফ ভিশনের জন্য, ল্যাক্রাইমাল ফিস্চুলার জন্য, ক্যাটারাক্ট বা চোখে ছানির জন্য খুব ভালো কাজ করে। এবং এগুলো ছাড়াও
বিভিন্ন রকমের আলসার, কর্নিয়াল আলসার, ল্যাক্রাইমাল ফিস্টুলা, সেগুলোর জন্য কিন্তু খুব ভালো কাজ করে। এবং ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট কিন্তু এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য লাইট, এবং অনেক সময় ল্যাক্রাইমেশন হয়, পেশেন্টের চোখ দিয়ে জল পড়তে থাকে, কন্টিনিউয়াস একটা জল পড়তে থাকে, এবং আলসার অফ দ্য কর্নিয়ার ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব ভালো মেডিসিন, খুব সুন্দরভাবে ইউজ হয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে ক্রনিক ডাইলেটেশন অফ দ্য পিউপিল, খুব ভাইটাল পয়েন্ট। যদি ডাইলেটেশন অফ দ্য পিউপিল, এখানে ফোবিস্টারের দ্য আর্ট অফ কেস টেকিংয়ে পেরি স্মিথ এই পিউপিল ডাইলেটেশন বা ডাইলেটেশন অফ দ্য পিউপিল নিয়ে খুব সুন্দরভাবে বেশ কিছু কয়েকটা প্যারা উনি সুন্দরভাবে লিখেছেন, যে পিউপিলের ডাইলেটেশন দেখে আমি কিভাবে ওষুধ প্রেসক্রিপশন করলাম সেটা পেরি স্মিথ কিন্তু বলেছেন। এবং আমরা ক্যালকেরিয়া কার্বের রিলেশনশিপে যখন যাই, সেখানেও আমরা দেখি যে ক্যালকেরিয়া কার্বের সালফার প্রেসক্রিপশনের যে একটা সালফারের সঙ্গে যে রিলেশনশিপ আছে, স্পেশালি হোয়েন দ্য পিউপিলস আর ডাইলেটেড, যখন পিউপিলটা ডাইলেট করে থাকে তখনই কিন্তু ভালো কাজ করে। তো এই গেল আই সিমটম। এরপর আমরা আসি ইয়ার সিমটম বা কানের সিমটম। কানের মধ্যে কী কী সিমটম আছে? কানের মধ্যে একটা ডিফনেস পেশেন্টের থাকে, কানের মধ্যে একটা ডিফনেস থাকে, এবং ডিফনেস ফ্রম ওয়ার্কিং ইন ওয়াটার। বারে একটা জিনিস বলছি যে ক্যালকেরিয়া কার্বের শরীরে সমস্ত রকম কষ্ট কিন্তু ঠান্ডা থেকে অ্যাগ্রাভেট করে, ঠান্ডা থেকে তৈরি হয়। এবং কয়েকজন যারা দীর্ঘক্ষণ ঠান্ডা জলে কাজ করে, ঠান্ডায় কাজ করে, ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় কাজ করে, তাদের যদি কষ্ট হয়, তাদের যদি এরকম টাইপের প্রবলেম তৈরি হয়, তা সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ব এক এবং অদ্বিতীয় মেডিসিন। তো সেরকমভাবে একটা থ্রবিং, ক্র্যাকিং সেন্সেশন এবং ডিফনেস ফ্রম আফটার ওয়ার্কিং ইন কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে দীর্ঘক্ষণ কাজ করার জন্য, বিশেষ করে মাঠের যারা কৃষক, যারা মিল ফ্যাক্টরিতে কাজ করে, যারা লেদার কমপ্লেক্সে কাজ করে, চামড়ার ফ্যাক্টরিতে, তাদের ক্ষেত্রে এইরকম টাইপের প্রবলেম কিন্তু খুব কমনলি কিন্তু দেখা যায়। তো এগুলো ছাড়াও কানের ভিতরে পলিপ থেকে শুরু করে সেখান থেকে ব্লিডিং হওয়া এবং একটা অটোরিয়াল ডিসচার্জ, সেটা কীরকম? মিউকোপ্রুলেন্ট অফেন্সিভ অটোরিয়াল ডিসচার্জ, কানের ভিতর থেকে একটা মিউকোপ্রুলেন্ট অটোরিয়াল ডিসচার্জ লাইক দ্য মার্কসল এবং মার্কিউরাস ডালসিস, মার্কডাল এবং মার্কসলের মতো একটা ডিসচার্জ কিন্তু পেশেন্টের থাকে। এগুলো ছাড়াও এনলার্জমেন্ট অফ দ্য গ্ল্যান্ড, যেটা আমরা জানি ক্যালকেরিয়া কার্ব ইজ এ ভেরি গুড মেডিসিন ফর সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোডের সোয়েলিংয়ের জন্য এক এবং অদ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। এবং আমি বেশ কিছু কেস কিন্তু এই ক্যালকেরিয়া কার্ব দিয়ে কিন্তু কমপ্লিটলি ঠিক করেছি, সেই কেসগুলো আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে। এরপর আসি নোজ সিমটম। তো নোজ সিমটমে যেহেতু একটা ইজ এ লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন এবং খুব ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা পেশেন্টের থাকে, টেক কোল্ড ভেরি ইজিলি, টেক কোল্ড অ্যাট এভরি চেঞ্জ অফ ওয়েদার, খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা পেশেন্টের থাকে এবং আবহাওয়া একটু পরিবর্তন হলে ঘন ঘন ঠান্ডা লেগে যায়। এবং মিউকোপ্রুলেন্ট একটা শ্লেষ্মাপ্রবণ, যারা ক্যালকেরিয়া কার্বের পেশেন্টরা হচ্ছে শ্লেষ্মাপ্রবণ, সেই কারণে কিন্তু একটা কনস্ট্যান্ট একটা নেজাল একটা ডিসচার্জ বা রাইনাইটিস লাইক সিমটম বা অ্যালার্জিক রাইনাইটিস লাইক সিমটম কিন্তু কনস্ট্যান্ট পেশেন্টের কিন্তু থাকে। ড্রাই নস্ট্রিল সোর এবং আলসারেটেড এবং স্টপেজ অফ নোজ লাইক দ্য স্যাম্বুকাসের মতো নাক বন্ধ হয়ে যাওয়া বা স্যাবাডিলার মতো কনস্ট্যান্ট হাঁচি বা অ্যালিয়াম স্যাবোর মতো নাক দিয়ে জল পড়া, এরকম টাইপের সিমটম কিন্তু থাকে। এগুলো ছাড়াও পলিপাস অফ দ্য নোজ, নেজাল পলিপের জন্য এবং এপিস্ট্যাক্সিসের জন্য নাক দিয়ে ব্লিডিং হওয়া, এরকম টাইপের সিমটমের জন্যও কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব কমনলি কিন্তু ইউজ করা হয়। এরপর আমরা যদি চলে আসি ফেস সিমটমের ক্ষেত্রে, ফেসে কী কী ধরনের সিমটমে ক্যালকেরিয়া কার্ব ইউজ করা হয়? ক্যালকেরিয়া কার্বের পেশেন্টদের চোখের সাইডে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা ব্লু রিং অ্যারাউন্ড, একটা ডার্ক রিং কিন্তু থাকে বা ডার্ক রিং তৈরি হয়ে যায়, সেটা ডিউ টু দ্য প্রোলং অ্যাংজাইটি আর প্রোলং ওরি, দীর্ঘদিনের একটা দুশ্চিন্তার জন্য বা প্রচুর পরিমাণে মানসিক উদ্বেগের জন্য এরকম টাইপের চোখের সাইডে একটা ডার্ক স্পট কিন্তু পড়ে যায় এবং ডিউ টু দ্য অ্যাংজাইটি স্লিপ ঠিকঠাক হয় না, ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে এরকম হয়। এগুলো ছাড়াও সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড সোয়েরেন এবং গয়টার, বিশেষ করে ইটস দ্য রাইট সাইডেড ড্রাগ, আমরা জানি রাইট সাইডেড সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, যদি সাবম্যাক্সিলারি যে গ্ল্যান্ড আছে সেগুলো যদি এনলার্জমেন্ট হয় বা সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড যদি এনলার্জমেন্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু, বা গয়টার যদি হয় স্পেশালি অন রাইট সাইড, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব প্রসিদ্ধভাবেই কিন্তু ব্যবহার হয়। এরপরে আসি মাউথ সিমটমের ক্ষেত্রে। মাউথে কী কী থাকে? মাউথে একটা সাওয়ারনেস, লাইক রিউমের মতো এরও কিন্তু একটা সাওয়ারনেস ভাব বা টকটক ভাব কিন্তু থাকে, একটা পারসিস্টেন্ট সাওয়ার টেস্ট, কনস্ট্যান্ট একটা টকটক ভাব বা মুখে একটা টক ভাব কিন্তু পেশেন্টের থাকে, পারসিস্টেন্ট সাওয়ার টেস্ট লাইক নেট্রাম ফস এবং লাইক সালফিউরিক অ্যাসিড, মাউথ ফিল উইথ সাওয়ার ওয়াটার,
এবং এগুলো ছাড়াও ব্লিডিং গাম এবং তার সঙ্গে ডিফিকাল্ট অ্যান্ড ডিলেড ডেন্টেশন, খুব ভাইটাল পয়েন্ট, ডিফিকাল্ট এবং ডিলেড ডেন্টেশন, যা মাইলস্টোন ডিলের খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। এবং সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের যে ডিফিকাল্টি ডিলেড ডেন্টেশন, তাদের দাঁত ওঠা সেগুলো কিন্তু ঠিকঠাক টাইমে হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিলে হয় বা লেট হয়। থ্রোট সিমটমের ক্ষেত্রে আমরা দেখব যে সোয়েলিং অফ থ্রোটের ক্ষেত্রে বা সাবম্যাক্সিলারি বা সার্ভাইকাল গ্রুপ অফ নিম্নোডের যদি সোয়েলিং আমরা দেখি, বা গয়টারের যদি সিমটম দেখি, নেক গ্ল্যান্ড সোয়েলিং যদি থাকে, যাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, মোটা থলথল অ্যাপিয়ারেন্স, তার সঙ্গে ডিম খেতে পছন্দ করে, প্রচুর পরিমাণে মাথায় ঘাম হয়, পেশেন্ট কনস্টিপেটেড, এরকম টাইপের সিমটম থাকলে আমরা অবশ্যই ক্যালকেরিয়া কার্বের কথা ভাববো। তার মানে সোয়েলিং অফ দ্য টনসিল, সোয়েলিং অফ দ্য সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড এবং গয়টার, এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা আসি দ্য স্টোমাক সিমটমে কী কী আছে। স্টোমাক সিমটমে ডিজায়ার ফর বেশ কিছু জিনিসপত্র খেতে খুব পছন্দ করে ক্যালকেরিয়া কার্ব, যেমন হচ্ছে ডিজায়ার ফর বয়েলড এগ, সিদ্ধ ডিম খেতে প্রচণ্ড পছন্দ করে, তার সঙ্গে ময়দার তৈরি জিনিসপত্র খেতে পছন্দ করে, এবং এক্সট্রিমলি ক্র্যাভিং ফর ইনডাইজেস্টেবল থিং, যে সমস্ত খাবারগুলো ঠিকঠাক হজম হয় না এই খাবারগুলো খেতে বেশি পছন্দ করে, যে সমস্ত খাবারগুলো হজম হয় না ইনডাইজেস্টেবল থিং সেগুলো খেতে বেশি পছন্দ করে, যেমন কি চক খেতে পছন্দ করে, চারকোল ইনস্টেবল থিং, যেমন চক, কোলস, পেন্সিল, চক, কয়লা, পোড়া মাটি। আমি নিজেও বেশ কয়েকটা পেশেন্ট পেয়েছি যারা এরকমভাবে লুকিয়ে পোড়া মাটি বা বুকো যেটা বলা হয় সেটা কিন্তু পেশেন্ট লুকিয়ে খেত, এবং তার মা দেখে ফেলে এবং তারপরে সে আমার কাছে নিয়ে আসে এবং তাকে আমি সিমটম সিমিলারিটি করে ক্যালকেরিয়া কার্ব দিই। তাতে কিন্তু এই ধরনের যে একটা অ্যাবনর্মাল জিনিসের প্রতি একটা ক্র্যাভিং সেটা কিন্তু পেশেন্টের চলে গেছিলো, এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি। তাহলে কি বললাম, গ্রেট লঙ্গিং ফর এগস, বয়েল এগ, ডিম খেতে পছন্দ করে, তার সঙ্গে ইনডাইজেস্টেবল থিং যেগুলো হজম হয় না সেই ধরনের খাবার দাবার, বিশেষ করে পোড়া মাটি, চক, পেন্সিল, তারপর হচ্ছে কয়লা, পোড়ামাটি, এগুলো খেতে বেশি পছন্দ করে। এবং এগুলো ছাড়াও সল্ট এবং সুইটস, মিষ্টি খেতে, অলসো এগ, ডিম খেতে খুব পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার দাবার খেতে পছন্দ করে, তার সঙ্গে নোনতা খাবার দাবার খেতে বেশি পছন্দ করে, ময়দার তৈরি খাবার দাবার বেশি খেতে পছন্দ করে, এবং ফ্যাটি খাবার দাবার খেতে পছন্দ করে, র পটেটোজ, আলু খেতে পছন্দ করে, এবং অপছন্দ করে কি পেশেন্ট একদম খেতে চায় না, অপছন্দ করে, সেটা হচ্ছে মাংস এবং স্মোকিং। ধূমপান করতে একদম পছন্দ করে না এবং তার সঙ্গে মাংস খেতে একদম পছন্দ করে না মাংস খেতে এবং ধূমপান করতে। এবং ইনটলারেন্স কি, দুধ কিন্তু পেশেন্টের একদম সহ্য হয় না, মিল্ক ইনটলারেন্স, মিল্ক ডিসএগ্রি, পেশেন্ট খেতে অপছন্দ করে এবং খেলেও কিন্তু সহ্য হয় না, খেলে সাথে ইরাকটেশন, বমি, ভমিটিং এরকম টাইপের প্রবলেম বিভিন্ন কিন্তু দেখা দেয়, দুধ একদম কিন্তু সহ্য হয় না, ইনটলারেন্স অফ মিল্ক কিন্তু প্রেজেন্ট ইন ক্যালকেরিয়া কার্ব। ডিসলাইক ফর ফ্যাট, চর্বি জাতীয় খাবার দাবার খেতে পছন্দ করে না, লাইক পালসিটিলা, ডিসলাইক ফর ফ্যাট, এবং লস অফ অ্যাপেটাইট হোয়েন ওভারওয়ার্ক, প্রচুর পরিমাণে যখন কাজ হয়ে যায়, পরিশ্রম হয়ে যায়, তখন কিন্তু খেতে খুব একটা খিদে চলে যায় পেশেন্টের, বা খেতে খুব একটা তখন পছন্দ করে না। এগুলো ছাড়াও হাইপার ক্লোরোহাইড্রিয়ার ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইপার ক্লোরোহাইড্রিয়া যেমন রুবিনিয়া, খুব ভেরি গুড মেডিসিন ফর হাইপার ক্লোরোহাইড্রিয়া, যেখানে আমাদের স্টোমাক বা পাকস্থলী এক্সেসিভ এইচসিএল প্রোডাকশন করছে, সেই কন্ডিশনেও কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব ভালো কাজ করে। এবং থার্স্ট লঙ্গিং ফর কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল অনেকটা করে খাচ্ছে, লঙ্গিং ফর কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল খেতে খুব পছন্দ করে এবং অনেকটা করে যদি খাই সেক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং গরম খাবার দাবার একদম অপছন্দ করে, গরম খাবার দাবার খেলে পেশেন্টের কষ্ট হয় এবং অপছন্দ করে। ঠিক লাইকোপোডিয়ামের উল্টোটা, লাইকোপোডিয়াম যেখানে গরম খাবার খেতে পছন্দ করে, ক্যালকেরিয়া কার্ব সেখানে গরম খাবার খেলে তার শরীরের কষ্টগুলো বেড়ে যায়। এরপর আমরা অ্যাবডোমিনাল সিমটমে যদি চলে আসি, অ্যাবডোমিনাল সিমটমে কি দেখব, যে ইঙ্গুইনাল এবং মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোডের এনলার্জমেন্টের জন্য দি মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা। পেটের ভিতরে যে লিম্ফেট গ্ল্যান্ড থাকে তাকে বলা হয় মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোড, এবং তার সঙ্গে অ্যাবডোমিনাল যে ইঙ্গুইনাল লিম্ফ নোড সেগুলো যদি এনলার্জমেন্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব সুন্দরভাবে কিন্তু ইউজ হয়। এছাড়াও গলস্টোন কলিক, যদি গল ব্লাডারে পাথরের জন্য যদি পেশেন্টের কলিক হয়
পেন হয় সেই ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর মেডিসিন। এবং ডিস্টেনশন উইথ হার্ডনেস, তাছাড়াও যদি গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সের জন্য পেট যদি হার্ড হয়ে যায়, শক্ত অ্যাবডোমিনাল ফ্ল্যাটুলেন্ট হয়, সেই ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আরেকটা কথা বলা প্রয়োজন যে চিলড্রেন আর লেট লার্নিং টু ওয়াক, বাচ্চারা যদি দেরিতে হাঁটতে শেখে, যেটা মাইলস্টোন ডিলের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং এখানে আর দুটো মেডিসিন যদি দেরিতে কথা বলতে শেখে, দেশ দ্য ন্যাট্রামিউরেটিকাম এবং কস্টিকাম, ন্যাট্রামিউরেটিকাম এবং ক্যালকেরিয়া কার্বনিকা, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন ফর মাইলস্টোন ডিলে, দেরিতে হাঁটতে শেখার, দেরিতে কথা বলতে শেখার জন্য। এবং এরপর আমরা যদি স্টুল সিমটমে যদি চলে আসি, স্টুল সিমটমের ক্ষেত্রে পেশেন্ট এক্সট্রিমলি কনস্টিপেটেড এবং কনস্টিপেশনের সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টের হিমোরয়েড বা পাইলস কিন্তু ডেভেলপ করে ডিউ টু দ্য সিভিয়ার কনস্টিপেশন। এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এবং কনস্টিপেশন যেটা হচ্ছে, পায়খানা শক্ত হচ্ছে, সেটা কীরকম হয়, প্রথমে হচ্ছে ভেরি ফাস্ট হার্ড হয়, প্রথমে প্রচণ্ড পরিমাণে হার্ড হয়, তারপরে কিছুটা পরে পেস্ট্রি হয়, মানে একটু লিকুইড হয়, তারপরে লিকুইড হয়। এরকমভাবে 3টে ধাপে বা 3টে স্টেপে কিন্তু পেশেন্টের স্টুল ক্লিয়ার হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু চিলড্রেন্স ডায়রিয়া এবং একটা সাওয়ারনেস, স্টুল বা এনি টাইপ অফ ডিসচার্জ কিন্তু একটা সাওয়ার বা টক গন্ধ কিন্তু থাকে বাচ্চাদের ক্ষেত্রে। চিলড্রেন্স ডায়রিয়া খুব কমনলি দেখা যায়, তার সঙ্গে লস অফ অ্যাপেটাইট এবং র্যাভেনাস অ্যাপেটাইট, প্রচুর পরিমাণে খিদে থাকে বাচ্চাদের, প্রচুর পরিমাণে খিদে থাকে এবং পায়খানার সঙ্গে অনেক সময় আনডাইজেস্টেড ফুড বা বদহজম যে খাবারটা খেয়েছে সেই খাবারটাই পায়খানার সঙ্গে আসে এবং সেটা টক গন্ধ কিন্তু পেশেন্টের থাকে। এরপরে ইউরিনারি সিমটম নিয়ে আমরা যদি আলোচনা করি, ইউরিনারি সিমটম বিশেষ করে একটা ইরিটেবল ব্লাডার পেশেন্টের থাকে এবং তার সঙ্গে মেন যে জায়গাটাতে ইউজ করা হয় ইউরিনারি কমপ্লেনে, দ্যাট ইজ দ্য নকচার্নাল এনিউরেসিস, বা বাচ্চাদের ক্ষেত্রে এনিউরেসিস কিন্তু ইউজ করা হয়। এখানে বণিক সাহেব বলছেন যে 30 পোটেন্সিতে যদি দেওয়া যায় এনিউরেসিসের জন্য বা নকচার্নাল এনিউরেসিস, বাচ্চারা ঘুমের মধ্যে রাত্রিবেলা বিছানায় প্রস্রাব করে ফেলে, বেড ওয়েটিং বা এনিউরেসিস, তার জন্য কিন্তু 30 পোটেন্সিতে ক্যালকেরিয়া কার্ব খুব ভালো কাজ করে। এবং টিউবারকুলিনাম এর সঙ্গে যদি সিমটম থাকে, সিমটম সিমিলারিটি করে টিউবারকুলিনাম 1M খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে। এখানে স্পেসিফিক পোটেন্সিও কিন্তু বলা আছে যে ক্যালকেরিয়া কার্ব 30 পোটেন্সিতে এবং টিউবারকুলিনাম 1M পোটেন্সিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা এনিউরেসিস কমপ্লিটলি ভালো করে। এর সঙ্গে আরও দুটো মেডিসিনে, নাম্বার 1 ইজ টিওজোট এবং নাম্বার 2 ইজ সিপিয়া। ফার্স্ট স্লিপে যদি এরকমভাবে এনিউরেসিস হয়, নকচার্নাল এনিউরেসিস হয় আফটার ফার্স্ট স্লিপ, সেটা টিওজোট এবং সিপিয়া সেক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। এরপর আমরা আসি হোয়াট আর দ্য মেল সিমটম হুইচ কভার দ্য ক্যালকেরিয়া কার্বনিকা। সেটা কি? ফ্রিকোয়েন্ট ইমিশন, খুব দ্রুত প্রিম্যাচুর ইজাকুলেশন বা ফ্রিকোয়েন্ট ইমিশন যাদের হয়, খুব তাড়াতাড়ি, মানে যেটা শীঘ্র পতন বাংলায় বলা হয়, প্রিম্যাচুর ইজাকুলেশন যাদের হচ্ছে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ডিজায়ার, এক্সট্রিমলি ফিজিক্যাল ডিজায়ার বা শারীরিক ইচ্ছাটা খুব বেশি, তার সঙ্গে সিমি লিমিটেড টুসুন, খুব তাড়াতাড়ি পড়ে যাওয়া, এবং আফটার কোয়েশন প্রচুর উইকনেস এবং ইরিটেবিলিটি। আফটার কোয়েশন মেলামেশা করার পরে প্রচুর পরিমাণে বা আফটার ইমিশন বীর্য বার হওয়ার পরে প্রচুর পরিমাণে উইকনেস এবং ইরিটেবিলিটি কিন্তু পেশেন্টের থাকছে। এরপর আমরা চলে আসি ফিমেল সিমটম কি? বিফোর মেন্সেস তার বেশ কিছু সিমটম কিন্তু পেশেন্টের থাকে। মেন্স স্টার্ট হওয়ার আগে বা মাসিক শুরু হওয়ার আগে বেশ কিছু সিমটম কিন্তু পেশেন্টের থাকে, যেমন হচ্ছে হেডেক, মাথার যন্ত্রণা, যেমন কলিক, মাথার যন্ত্রণা, পেটে যন্ত্রণা, চিলিনেস, হালকা একটু জ্বর ভাব, শীতকাতুরে ভাব, তার সঙ্গে লিউকোরিয়া। তাহলে সাদাস্রাবের সমস্যা, সেটা মাথার যন্ত্রণা হতে পারে, পেটের যন্ত্রণা হতে পারে, বা চিলিনেস, শীতকাতুরে ভাব হতে পারে, লিউকোরিয়া হতে পারে, সাদাস্রাব হতে পারে। এরকম টাইপের প্রবলেম আফটার মেন্সেস বিফোর মেন্সেস যদি পেশেন্টের শুরু হয়, এবং মেন্সটা কীরকম? টু আর্লি, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, টু লং লাস্টিং, টু প্রফিউজ অ্যান্ড টু লং লাস্টিং। মেন্সটা শুরু হচ্ছে আগে, প্রচুর পরিমাণে ভাঙছে এবং অনেক দিন ধরে থাকছে। টু আর্লি, টু প্রফিউজ, টু লং লাস্টিং। টু আর্লি আগে শুরু হচ্ছে, টু প্রফিউজ এবং টু লং লাস্টিং, এবং লিস্ট মেন্টাল এক্সাইটমেন্টে মেনস্ট্রুয়াল ফ্লোটা খুব বাড়ছে। সামান্য পরিমাণ মানসিক উত্তেজনা, মানসিক উদ্বেগে প্রচুর পরিমাণে কিন্তু মেনস্ট্রুয়াল ফ্লো কিন্তু হচ্ছে। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। এবং এগুলোর সঙ্গেও ড্যাম্প কোল্ড ওয়েদারে অ্যাগ্রাভেশন এবং ঠান্ডা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় কাজ করার পরে, ঠান্ডা জলে কাজ করার পরে পেশেন্টের যদি এরকম মেনস্ট্রুয়াল ফ্লো বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া কার্ব এক এবং অদ্বিতীয় ওষুধ। এরপরে লিউকোরিয়া সিমটম। লিউকোরিয়া বিশেষ করে লিটল গার্লদের এবং থিক মিল্কি হোয়াইট কোটিং এক টাইপ অফ লিউকোরিয়া, এবং যেটা বিশেষ করে ইনফ্যান্টাইল লিউকোরিয়া বাচ্চাদের ক্ষেত্রে, বা লিটল গার্লদের লিউকোরিয়া, একদম ইনফ্যান্ট বা লিটল গার্ল বাচ্চাদের যদি লিউকোরিয়ার প্রবলেম থাকে, এবং তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু
ক্যালকেরা কার্ব খুব ভালো মেডিসিন। এবং ফিমেলদের ক্ষেত্রে যদি সেক্সুয়াল ডিজায়ার এক্সেসিভ হয়ে যায় এবং বিফোর মেন্সেস ব্রেস্টের একটা টেন্ডারনেস থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আর একটা কন্ডিশন যেটা হচ্ছে ডেফিসিয়েন্ট ইন মিল্ক, যে সমস্ত মায়েরা বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে দুধ পান করাতে পারছে না বা যাদের ব্রেস্টে মিল্ক প্রপার আসেনি বা পর্যাপ্ত পরিমাণে মিল্ক যাদের হয় না, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরা কার্ব কিন্তু খুব সুন্দর কাজ করে, লাইক দ্য রিসিনাস কমিউনিস। এবং এগুলো ছাড়াও স্টেরিলিটি বা বিভিন্ন টাইপের প্রবলেমের কারণে, বিভিন্ন স্টেরিলিটি বা বন্ধাত্ম কী কারণে, ইউটেরাইন উইকনেসের জন্য, ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য, ইউটেরাইন পলিপাসের জন্য ক্যালকেরা কার্ব কিন্তু খুব সুন্দরভাবে ইউজ হয়, যদি তার ক্যারেক্টারিস্টিক সিমটমগুলো যদি কোলাবোরেট করে, অন্যান্য সিমটমগুলো যদি কোলাবোরেট করে, এখানেও কিন্তু ক্যালকেরা কার্ব খুব সুন্দরভাবে কাজ করে। এরপর চলে আসি রেসপিরেটরি সিমটমের মধ্যে, যেহেতু একটা লিউকোফ্লেগমেটিক কনস্টিটিউশন বা শ্লেষ্মাপ্রবণ একটা বা ক্যাটারাল একটা প্রবলেম পেশেন্টের থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পেনলেস, হোর্সনেস বা গলার ভিতরে একটা হোর্সনেস হচ্ছে, কর্কশ ভাব আসছে, সোর থ্রোট হচ্ছে, কিন্তু সেটা পেনলেস, কোনো ব্যথা যন্ত্রণা পেশেন্টের নেই এবং যেটা দিনের বেলা সমস্ত কিছু বাড়ছে। উপরের দিকে উঠলে অ্যাসেন্ডিংয়ে অ্যাগ্রাভেশন বা গোয়িং আপস্টেয়ার, উপরের দিকে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছে পেশেন্টের ডিসনিয়া, শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রেথ, সেগুলো কিন্তু অ্যাগ্রাভেট করছে, সেগুলো বাড়ছে, শরীরের সমস্ত কষ্টগুলো কিন্তু অ্যাগ্রাভেট করছে। এগুলো ছাড়াও একটা সাফোকেশন ফিলিং পেশেন্টের থাকে এবং যে এক্সপেক্টোরেশনটা হচ্ছে, এবং চেস্ট বা বুকটা কিন্তু প্রচুর সেন্সিটিভ, হালকা চাপ দিলে বা প্রেশার দিলেই কিন্তু খুব সেন্সিটিভ হচ্ছে এবং সেখানে একটা পেন ফিল করছে বা পেশেন্ট কিন্তু কষ্ট কিন্তু ফিল করছে, বুকের ভিতরে একটা কষ্ট কিন্তু পেশেন্ট ফিল করছে। এবং লঙ্গিং ফর ফ্রেশ এয়ার, ঠান্ডা বাতাসের নিতে খুব পছন্দ করে, লাইক দ্য পালসিটিলার মতো একটা ফ্রেশ এয়ারে অ্যামিলোরেশন বা ফ্রেশ ঠান্ডা বাতাস কিন্তু পেশেন্ট নিলে বেটার ফিল করে এবং নিতে চায়। এগুলো ছাড়াও যে এক্সপেক্টোরেশন যেটা আসে সেটা একটা সল্টি এক্সপেক্টোরেশন বা নোনতা ভাব, কিন্তু যে কফ বা এক্সপেক্টোরেশন যেটা আসে তার ভিতরে একটা নোনতা ভাব কিন্তু পেশেন্টের থাকে, যা লাইকোপোডিয়াম। এবং যেহেতু ক্যালকেরা কার্ব খুব মেন্টালি এবং ফিজিক্যালি একটা উইক, সেই ক্ষেত্রে একটা প্যালপিটেশন অফ হার্ট, অপারেশন অফ চেস্ট এবং প্যালপিটেশন অফ হার্ট, বুক ধরপড় করা ভাব একটা থাকে। এবং বিশেষ করে আফটার সাপ্রেশন অফ দ্য ইরাপশন অর সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজ, স্কিনের কোনো প্রবলেম সাপ্রেশন হওয়ার পরে, স্কিনের কোনো প্রবলেম বা স্কিন ডিজিজ সাপ্রেশন করার পরে কিন্তু এরকম টাইপের যদি প্যালপিটেশন শুরু হয়, সেই ক্ষেত্রেও ক্যালকেরা কার্ব খুব সুন্দরভাবে কাজ করে। এরপরে আমরা যদি ব্যাক সিমটমে যাই, সেখানেও আমরা দেখব ব্যাক এবং এক্সট্রিমিটি যদি দেখি, সেখানে যদি দেখব যে আফটার স্প্রিন্ট বা ওভার লিফটিং, কোনো ভারী কোনো জিনিস তুলতে গিয়েছিল বা কোনো জায়গাতে মোচড় লেগেছিল, আফটার স্প্রিন্ট বা আফটার ওভার লিফটিং যদি ব্যথাটা থেকে যায়, এবং যেটা কীরকম একদম রাস্টক্স লাইক সিমটম, ফাস্ট মোশনে অ্যাগ্রাভেশন এবং কন্টিনিউয়াস মোশনে অ্যামিলোরেশন। ঠিক রাস্টক্সের যেরকম প্রথম যখন পা ফেললো তখন তার সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াস যখন মোশন হচ্ছে তখন তার শরীরের সমস্ত কষ্ট কমে যাচ্ছে। তো ফাস্ট মোশন অ্যাগ্রাভেশন এবং কন্টিনিউ মোশনে অ্যামিলোরেশন, এই সিমটমটা যদি পেশেন্টের থাকে এবং রাস্টক্স দেওয়ার পরে কিছুটা ভালো হয়েছে, তারপরে পেশেন্ট কমপ্লিটলি ভালো হচ্ছে না, তো রাস্টক্সের কমপ্লিমেন্টারি ড্রাগ বা রাস্টক্সের একটা ক্রনিক মেডিসিন বা কমপ্লিমেন্টারি মেডিসিন কিন্তু ক্যালকেরা কার্ব, এবং খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এটা আমরা কিন্তু মাথায় রাখবো যে যেখানে রাস্টক্স দেওয়া হয়েছে, রাস্টক্সের মতো সিমটম আছে কিন্তু রাস্টক্স পুরো কেসটাকে কভার করতে পারছে না, সেখানে আমরা সিমটম সিমিলারিটি যদি পাই অবশ্যই একবার ক্যালকেরা কার্বের কথা ভাববো। এটা খুব ইম্পর্টেন্ট টিপস কিন্তু। তো আফটার ওভার লিফটিং অর আফটার স্প্রিন্ট, আফটার ইউজিং দ্য রাস্টক্স, ক্যালকেরা কার্ব মে বি ইউজ। এগুলো ছাড়া রিউমাটিজম অফ দ্য লাম্বার রিজিয়নে যদি রিউমাটিজম হয় বা নেক, ইন কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইন কেস অফ অ্যাঙ্কালোজিং স্পন্ডালোসিস, যেখানে নেক স্টিফনেস আসছে বা গলা বা কাঁধ, যেটা গলায় একটা স্টিফনেস ভাব আসছে, সেখানেও কিন্তু এটা খুব কমনলি কিন্তু ইউজ করা হয়। এগুলো ছাড়াও রেনাল কলিকের ক্ষেত্রে, যেহেতু লাম্বার রিজিয়নে লেফট এবং রাইট লাম্বার রিজিয়ন, স্পেশালি অন দ্য রাইট লাম্বার রিজিয়ন, ডিউ টু দ্য রেনাল কলিক, কিডনিতে পাথরের জন্য যদি কলিক হয়, পেন হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে ক্যালকেরিয়া কার্বনিকা, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালকেরিয়া কার্বনিকা। এবং এগুলো ছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং যেটা আফটার কোল্ড এক্সপোজার বা ঠান্ডাতে কাজ করার পরে শরীরের সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া কার্ব খুব ভালো কাজ করে। এবং সাওয়ার ফুড সোয়েট, আমি যেটা বললাম, কোল্ড ড্যাম্প ঠান্ডা ওয়েদারে বা ঠান্ডা ভিজে জলে কাজ করার পরে, বা সারা শরীরের ঘামটা জুতোর ভিতর জমে, যারা দীর্ঘক্ষণ ধরে হোটেল লাইনে কাজ করে, সারা শরীরের ঘামটা জুতোর ভিতর গিয়ে জমে সেই ভিজে জুতোর ওপরে সারাদিন দাঁড়িয়ে কাজ করছে, তাদের যদি এরকমভাবে বাতের সমস্যা আসে, রিউমাটিক কমপ্লেন যদি আসে এবং
তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালকেরিয়া কার্ভ, বা সেই ডিজিজকে কমপ্লিট কিওর করার জন্য অবশ্যই ক্যালকেরিয়া কার্ভ ইউজ করা হয়। এগুলো ছাড়াও বার্নিং সোল যদি থাকে, বার্নিং সোল অফ ফিট অ্যান্ড বার্নিং র স্পিড বা স্প্রেন অ্যান্ড টিয়ারিং যেখানে হচ্ছে, একটা বার্নিংনেস থাকছে, লাইক দ্য মেডোরিনাম, লাইক সালফার, লাইক ফসফরাস, লাইক আর্সেনিক, একটা বার্নিং সেন্সেশন যদি থাকে পাম এবং সোলে, বিশেষ করে সোলে পায়ের তলায়, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া কার্ভ ইউজ করা হয়। এরপর আমরা চলে আসি স্লিপ সিমটমে। স্লিপে কী কী আছে? আইডিয়াস ক্রাউডিং অফ আর মাইন্ড টু প্রিভেন্ট স্লিপ। যেহেতু ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের প্রচুর পরিমাণে ওরই চিন্তাভাবনা, পেশেন্টের প্রচুর পরিমাণে ভয়, প্রচুর অ্যাংজাইটি থাকে, সেই কারণে পেশেন্টের কিন্তু টু প্রিভেন্ট দ্য স্লিপ এবং একটা স্লিপলেসনেস বা ঘুম কিন্তু হয় না, পেশেন্টের ঘুম ঠিকঠাক হয় না এবং একটা স্লিপলেসনেসে কিন্তু পেশেন্ট সাফার করে। এগুলো ছাড়াও হরিড ভিশন, বিভিন্ন টাইপের জিনিস এবং ড্রিমস, স্বপ্ন দেখছে বা বিভিন্ন টাইপের ডিলিউশন কিন্তু তার হচ্ছে, এবং ফ্রিকুয়েন্ট ওয়াকিং অ্যান্ড রাত্রিবেলা ঘুমের মধ্যে হাঁটা, সোমনাম্বুলিজম যেটা একটা খুব কমন সিমটম ইন কেস অফ ক্যালকেরিয়া কার্ভ। এবং এগুলো ছাড়াও সব কিছু কোনো কিছু একটা ব্যাড কিছু হবে, একটা অ্যাপ্রিহেনশন একটা পেশেন্টের থাকে, এবং সাম ডিসএগ্রিয়েবল আইডিয়া অলওয়েজ অ্যারাউজেস ফ্রম দ্য লাইট স্লাম্বার, নাইট টেরর থেকে শুরু করে ড্রিমস অফ ড্রেড লাইক থুজার মতো এরকমভাবে মৃত মানুষের স্বপ্ন, ফুল অফ অ্যাংজাইটি, স্বপ্নটা প্রচুর পরিমাণে মানসিক উদ্বেগ, মানসিক উত্তেজনা ঘিরে কিন্তু থাকে। আমরা যদি ফিভার সিমটম ক্যালকেরিয়া কার্ভের নিই, তাহলে সেখানে আমরা দেখব যে একটা স্টোমাক রিজিয়নে একটা ইন্টারনাল ফিলিংস, একটা চিলিনেস ফিল ইন্টারনালি হয়, এবং যেটা স্টোমাক থেকে এর এপিলেপটি করা বা সেটা বডিতে খিঁচুনি শুরু হোক বা জ্বর শুরু হোক, সেটা মনে হবে যেন পাকস্থলী থেকে স্টার্ট হচ্ছে, যেটা এবং চিল অ্যাট 2 PM দুপুর 2টোর দিকে, দুপুর 2টো থেকে স্টার্ট হচ্ছে, এবং যেটা স্টোমাক রিজিয়ন বা পাকস্থলী থেকে স্টার্ট হচ্ছে। এবং পেশেন্টের এগুলোর সঙ্গেও ফিভার উইথ সোয়েট, পেশেন্টের প্রচুর পরিমাণে ঘামে, স্পেশালি অন হেড, ব্যাক অফ দ্য হেড, মাথার পিছনের দিকে ঘামে, অক্সিপিটাল রিজনে পেশেন্ট ঘামে, এবং তার সঙ্গে নাইট সোয়েট আছে, এবং স্পেশালি অন দ্য হেড, নেক অ্যান্ড চেস্ট, এবং সোয়েট ওভার হেড চিলড্রেন অ্যান্ড সো দ্যাট পিলো বিকাম ওয়েট। এতটাই ঘাম হচ্ছে বাচ্চাদের যে ঘামে মনে হচ্ছে বালিশ ভিজে গেছে, ঘামে বালিশ ভিজে যাচ্ছে, এতটাই ঘাম হচ্ছে। এবং স্কিন সিমটম কি? ক্যালকেরিয়া কার্ভের স্কিন হচ্ছে আনহেলদি স্কিন, এবং ইজিলি সাপুরেট, কোনো কিছু হলে খুব ইজিলি সাপুরেট হয়, এবং আর তার সঙ্গে কোনো কিছু হলে কিন্তু ঠিকঠাকভাবে খুব তাড়াতাড়ি কিন্তু হিলিং হয় না। স্মল উন্ড ডু নট হিল রেডিলি, মানে উন্ড হিলিং ডিলেড উন্ড হিলিং। কোনো কিছু ঘা বা কেটে গেলে কোথাও তাড়াতাড়ি শুকাতে চায় না, অনেকটা ডিলে হয়, অনেক লেট হয়, লাইক মার্কসল, লাইক হিপারসালফ, সেই মেডিসিনগুলোর মধ্যে একটা হিলিং প্রপার্টি কিন্তু অতটা ভালো নয়, বা যেখানে হিলিংটা ডিলে হচ্ছে। এগুলো ছাড়াও গ্ল্যান্ডস বলেন, সেটা সার্ভাইকাল গ্ল্যান্ড হতে পারে, বা সেটা মেসেন্ট্রিক, সেটা সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ হতে পারে, সেগুলো কিন্তু সেই গ্ল্যান্ডের একটা সোয়েলিং। বা এগুলো ছাড়াও যেহেতু ফ্যাট ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হয় না, সেই কারণে একটা লাইপোমার যে প্রবলেম, লাইপোমার প্রবলেম বা কোলেস্টেরলের ডিপোজিশন হয়ে সারা বডিতে ছড়িয়ে যাচ্ছে, বড় টিউমার হচ্ছে, সেই ধরনের প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া কার্ভ বা লাইপোমার ক্ষেত্রেও ক্যালকেরিয়া কার্ভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। পিটিচিয়াল ইরাপশন, এবং এগুলো ছাড়াও ওয়ার্ডস অফ দ্য ফেস অ্যান্ড হ্যান্ড, আঁচিলের ক্ষেত্রে বা আঁচিল ছাড়াও চিলব্লেনের ক্ষেত্রে, লাইক অ্যাগারিকাস এবং চিংকাম, সেই চিলব্লেনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালকেরিয়া কার্ভ। রিলেশনশিপে যদি আমরা আসি, তাহলে ক্যালকেরিয়া কার্ভের মোডালিটি কি? সমস্ত ঠান্ডা থেকে সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে, অ্যাসেন্ডিং ওপরের দিকে উঠলে সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে, এবং পেনফুল এবং কষ্ট কমছে কিসে? লাইং অন পেনফুল সাইড, যেদিকে ব্যথা সেই দিকে চাপ দিয়ে শুলে পেশেন্টের ব্যথা কমে যাচ্ছে, লাইক পালসিডেল এবং ব্রায়োনিয়া। রিলেশনশিপের মধ্যে কি? রিলেশনশিপের মধ্যে অ্যান্টিডোট ক্যাম্ফর, ইপিগাক, নাইট্রিক অ্যাসিড এবং নাক্সভূমিকা। ক্যাম্ফর, ইপিগাক, নাইট্রিক অ্যাসিড, নাক্সভূমিকা এর অ্যান্টিডোট, এবং কমপ্লিমেন্টারি ড্রাগ হচ্ছে বেলেটোনা। বেলেটোনা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের ক্রনিক মেডিসিন, এবং ক্যালকেরিয়া কার্ভের অ্যাকিউট হচ্ছে বেলেটোনা, এবং রাস্টক্স, লাইকোসাইলেশিয়া। ক্যালকেরিয়া কার্ভ ইজ ইউজফুল আফটার সালফার ক্যালকেরিয়া কার্ভ কিন্তু ইউজফুল। তার মানে ক্যালকেরিয়ার আগে সালফার, আফটার সালফার। ক্যালকেরিয়া কার্ভের আগে সালফার এবং নাইট্রিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা যাবে না। হ্যানিম্যান বলে গেছেন যে ক্যালকেরিয়া কার্ভের আগে সালফার এবং নাইট্রিক অ্যাসিড ইউজ করা যাবে না, এতে অনেক আননেসারি কমপ্লিকেশন কিন্তু তৈরি হয়। বিফোর ক্যালকেরিয়া কার্ভ সালফার অ্যান্ড নাইট্রিক অ্যাসিড ডোন্ট ইউজ, এটা বলে গেছেন। কারণ এবং ক্যালকেরিয়া কার্ভের ইউজফুল আফটার সালফার দেওয়ার পরে ক্যালকেরিয়া কার্ভ
কখন হোয়েন পিউপিল আর ডায়ালেটেড, যখন পিউপিলটা ডায়ালেট করে গেছে সেই ক্ষেত্রে বেশি ইউজ হয়। এবং হোয়েন পিউপিল ফেল্ড এবং যখন পালসটিলা ফেল্ড হয়, স্কুল গার্লদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল কমপ্লেনের জন্য যখন পালসটিলা দিয়ে কমপ্লিটলি কিউর হচ্ছে না তখন কিন্তু ক্যালকেরিয়া কার্বের কথা আমরা ভাববো এগুলো। এবং ইনকম্পিটিবল কখন, ব্রায়োনিয়া, সালফার এবং নাইট্রিক অ্যাসিড শুড নট বি গিভেন আফটার ক্যালকেরিয়া। আফটার ক্যালকেরিয়ার পরে কিন্তু নাইট্রিক অ্যাসিড, সালফার, ব্রায়োনিয়া এই মেডিসিনগুলো কিন্তু দেওয়া যাবে না। দিস ইজ দ্য রিলেশনশিপ, দিস ইজ দ্য কমপ্লিমেন্টারি অর ফলো আপ রিলেশনশিপ, যে আফটার ক্যালকেরিয়া সালফার, নাইট্রিক অ্যাসিড এবং ব্রায়োনিয়া দেওয়া যাবে না, সেটা ক্যালকেরিয়ার আগে দিতে হবে কিন্তু পরে দেওয়া যাবে না। তো এই ছিল আজকের টপিক, ক্যালকেরিয়া কার্বের পার্টিকুলার সিমটম। এবং এই ধরনের হেলথ রিলেটেড আর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি, সেটাকে আপনারা ফলো করে দিন এবং পাশে থাকা বেল আইকন